শোনো, তোমাদের ক্ষেত্রে অনেকেই জয়েন করছো তোমরা। তো আমরা একটু পরেই শুরু করবো, আর 2-1 মিনিট। এখন অনেকেই তোমার বন্ধুরা জয়েন করতেছে। কাউকে তো আসলে বাদ রাখা যাবে না, তাই না? বাদ যাবে না কোনো শিশু, সব শিশুকে নিয়ে একসাথে চলতে হবে। এই জন্য আমরা সবাইকে একসাথে নিয়েই চলবো ইনশাল্লাহ। আর একটু 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা শুরু করব। এখন দেখো যে তোমাদের কাছে কিছু কথা বলিনি। তোমরা যারা এখন দেখো, সবই তো আসলে অনলাইনে ক্লাস হচ্ছে। এখন অনলাইনে ক্লাস করতে কিন্তু একটু ঝামেলা হয়, মানে অফলাইনে ক্লাসের সেই ফিলিংসটা কিন্তু আসে না। এই জন্য তোমরা কেউ কিন্তু শুয়ে শুয়ে ক্লাস করবে না, বুঝছো? প্রত্যেকেই বসে বসে ক্লাস করো। এবং প্রত্যেকের সামনে তোমাদের যে বোর্ড বইটা আছে, হাসান স্যারের বই, বইটা খুলে রাখো সামনে, বুঝছো? যাতে তোমাদের রিয়েল ফিলিংসটা আসে। তাহলে দেখবা পড়তে অনেক ভালো লাগবে এবং বিষয়গুলো বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, এখন দেখো অনেকে জয়েন করছো, আমরা মোটামুটি শুরু করে দেই। তো আজকে আমাদের লেকচারের টপিক কি বলতো? B4, তাই না? বুটানি 4। তো এই B4-এ কয়টা অধ্যায় আছে? 3টা অধ্যায় আছে। কি কি? নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যু ও টিস্যুতন্ত্র, এবং কি জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই 3টা অধ্যায় মিলেই তোমাদের B4 লেকচার। এখন যে কথা সেটা আজকে আমরা কি পড়বো? আজকে তো আমাদের ফার্স্ট হাফ, তাই না? তো এই ফার্স্ট হাফে আমরা B4 লেকচারটার অর্ধেক পড়বো। অর্ধেক মানে আজকে পড়বো আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র এবং জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এই অধ্যায়টার কিছু অংশ পড়বো, অল্প একটু অংশ। তো ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে কিছু কথা আমি বলি। সেটা যে ক্লাস চলাকালীন যদি তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তোমরা সেই বিষয়ের উপর প্রশ্ন করবা কোথায়? Q&A বক্সে। সেখানে তোমাদের মেডিকেলের ভাইরা আছে, তোমাদের উত্তর দিবে। আর যদি আমি যখন তোমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করব, যে এইটা লিখো বা এইটার অ্যান্সার কি হবে, আমার কথার উত্তর তোমরা দিবা চ্যাট বক্সে, বুঝছো? তাহলে তোমাদের প্রশ্ন করবা Q&A বক্সে, এবং আমার কথার উত্তর দিবা কোথায়? চ্যাট বক্সে। ওকে। তো তোমাদের প্রায় অনেক বন্ধুই চলে আসছে। আমরা এখন কি করব? আমরা সব বন্ধুকে নিয়ে একসাথে আগাবো। এবং আমি চাই যারা এখন ক্লাস করতেছে একদম প্রত্যেকেই, এভরিওয়ান, সবাইকে মেডিকেলে চান্স পেতে হবে, বুঝছো? যে কোনো মূল্যে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো, আজকের অধ্যায় আমরা শুরু করব তোমাদের বোটানি বইয়ের অষ্টম যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে শুরু করব আমরা, টিস্যু ও টিস্যু তন্ত্র। তো যখন টিস্যুর কথা মাথায় আসে, তখন আমাদের দুই রকম ব্যাপার চলে আসে, বুঝছো? আমরা সবাই জানি টিস্যুর এক নাম কি? কলা বা কোষ কলা। আচ্ছা, এখন দেখো যে আমরা যে টিস্যু, এই টিস্যু সম্পর্কে কিন্তু অনেকেই অনেক রকম বলতে পারো, যে ভাই এটা কি হ্যান্ড টিস্যু, কি টয়লেট টিস্যু, এরকম অনেক কিছু হতে পারে। এখন ভাই আপনি এত কিছু থাকতে কেন বসুন্ধরা টিস্যুর কথা উল্লেখ করছেন এখানে? এটা এই জন্য যে বসুন্ধরা টিস্যুর একটা অ্যাড ছিল এক সময়, সেটা যত রকম ইস্যু, ঠিক তত রকম টিস্যু, তাই না? বাংলাদেশে কিন্তু আসলে এখন ইস্যুর অভাব নাই, তাই না? একটার পর একটা ইস্যু কি আসতেই থাকে, আসতেই থাকে। একটা ইস্যু ঢাকতে আরেকটা ইস্যু তৈরি হয়, বুঝছো? এই জন্য দেখো যে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, তোমরা ভুল না করো, তাহলে এই টিস্যু কিন্তু আসলে এই আমাদের ব্যবহার্য টিস্যু না। আবার এই টিস্যুর যে বাংলা নাম কলা, সেই কলা মানে কিন্তু এই খাবার কলাও না। তাহলে টিস্যু কি? আসো সেটা আমরা দেখবো। দেখো, আমরা জানি যে একটা উদ্ভিদ, হ্যাঁ, একটা উদ্ভিদ, সেটা যখন একদম বাচ্চা থাকে, বুঝছো? একদম বাচ্চা, তখন তো মাত্র একটা কোষ থাকে, তাই না? একটা কোষ, সেই একটা কোষ থেকে কি বিভাজিত হয়ে অসংখ্য কোষ সৃষ্টি করে। কোষ সৃষ্টি হতে হতে একসময় একটা ছোট্ট কোষ থেকে একটা বড় একটা উদ্ভিদ তৈরি হয়ে যায়। তাহলে এই যে একটা উদ্ভিদ অসংখ্য কোষ নিয়ে গঠিত, তাই না? অসংখ্য কোষ নিয়ে গঠিত। এখন টিস্যু জিনিসটা আসলে কি? এই যে অসংখ্য কোষ, এই সকল কোষকে, কিছু কিছু কোষকে কি করা হয়েছে, একসাথে একটা গুচ্ছ হিসেবে কল্পনা করা হয়েছে। তো সেই গুচ্ছকেই আমরা বলি টিস্যু বা কি, কোষ কলা, টিস্যু বা কলা। এখন কোন ধরনের গুচ্ছকে আমরা টিস্যু বলবো, তার মানে টিস্যুর কি কি বৈশিষ্ট্য থাকে, এটা খুব ভালো করে পড়তে হবে। দেখো, এটা মনে রাখবা তোমরা একের নিয়ম দিয়ে। একের নিয়ম। একের নিয়ম কি জিনিস? একের নিয়মটা যে যে সমস্ত কোষ একই উৎস থেকে সৃষ্টি হবে, একই ধরনের কাজ সম্পন্ন করবে, যাতে ধর্ম কি একই হবে, মানে সমধর্মী হবে, এবং যারা অবিচ্ছিন্ন হবে, মানে কি একসাথে থাকবে, বুঝছো? অবিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন না, একসাথে। তার মানে যে সমস্ত কোষ একই উৎস থেকে সৃষ্টি হয়, একই ধরনের কাজ সম্পন্ন করে, যাদের ধর্ম এক, যাদের যারা একসাথে থাকে, মানে অবিচ্ছিন্ন থাকে, এবং অবিচ্ছিন্ন থেকে যে কোষ গুচ্ছ তৈরি করে,
তাকেই আমরা কি বলি? তাকেই আমরা বলি হচ্ছে টিস্যু বা কোষ কলা। ওকে, আশা করি তোমরা হচ্ছে কি তোমরা ভালো করে কি করবা বুঝতে পারবা। ওকে, এখন দেখো যে টিস্যু সৃষ্টির কারণ কি, কেন হচ্ছে এই কোষগুলোকে একটা গুচ্ছে গুচ্ছে পরিণত করা হলো, গুচ্ছে পরিণত না করলে কি সমস্যা ছিল। দেখো, এই যে একটা উদ্ভিদ, একটা উদ্ভিদের কি মূল আছে, তার কাণ্ড আছে, পাতা আছে। এখন মূলের কোষের কাজ কি? মূলের কোষের কাজ হচ্ছে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করা, রাইট? কাণ্ডের কোষের কাজ কি? কাণ্ড হচ্ছে যে এখানে পরিবহনে সাহায্য করে, তাই না? এই যে পানি বা খাদ্য পরিবহনে সাহায্য করে। আবার পাতা কি করে? পাতা হচ্ছে খাদ্য তৈরি হয়। এই যে বিভিন্ন অঙ্গের বিভিন্ন রকম কোষ, তাদের কাজ প্রত্যেকটা বিভিন্ন রকম। তাহলে একটা কোষের কাজ যেন আরেক ধরনের কোষের কাজ দ্বারা ব্যাহত না হয়, প্রত্যেকেই যেন তার নিজস্ব কাজ সঠিকভাবে করতে পারে, সেজন্যই এটি সৃষ্টি করা হয়েছে। তার মানে উদ্ভিদ দেহ গঠনকারী যে কোষ, তাদের শ্রম বিভাগ, এই শ্রম বিভাগ ঠিক রাখার জন্যই বা এটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যই টিস্যুকে সৃষ্টি করা হয়েছে, টিস্যুতে ভাগ করা হয়েছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো, আমরা প্রথমেই বললাম যে টিস্যুর ভিত্তি হচ্ছে কোষ, মানে কোষ থেকেই টিস্যু সৃষ্টি হয়। এখন টিস্যু কয় প্রকার ভাই? সেটা হচ্ছে যে একটা কোষ, মানে যেই কোষ নিয়ে টিস্যু গঠিত, সেই কোষ বিভাজিত হতে পারে নাকি পারে না, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাজক টিস্যু, মানে যারা বিভাজিত হতে পারে, আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু, যারা বিভাজিত হতে পারে না। আচ্ছা, দেখো, ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে মেরিস্টেম। ভালো করে মনে রাখবো সবাই, চ্যাট বক্সে লেখো ভাজক টিস্যু মেরিস্টেম, ভাজক টিস্যু মেরিস্টেম। এটা কিন্তু ভুল করা যায় না। ভাজক টিস্যুর আরেকটা নামই হচ্ছে কি? মেরিস্টেম। ওকে, তো ভাইয়া, এই ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়? মোটামুটি একটা উদ্ভিদের যত অঙ্গ আছে, মানে যেখানেই উদ্ভিদের বৃদ্ধি হয়, সেখানে এদেরকে পাওয়া যাবে। কাণ্ড, মূলের শীর্ষে, কচি পাতা, ফুল, কাণ্ড মুকুল, পর্ব মধ্য, কাণ্ডের পরিধি, মোটামুটি সব জায়গায়, বুঝছো? মানে একটা উদ্ভিদ যেখানে যেখানে তার বৃদ্ধি হয়, মোটামুটি সব জায়গায় কি এদেরকে পাওয়া যাবে। ওকে, অনেকে লিখতেছে মেরিস্টেম একটু, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আসো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। দেখো, এটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝছো? গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এবং হয়ও। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আচ্ছা, এই চিত্রটা তোমরা তোমাদের মাথায় গেঁথে নাও। এই চিত্র মাথায় গেঁথে নিতে পারলে তোমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য মোটামুটি বুঝেই তোমরা অ্যান্সার করতে পারবা। কিছু হয়তো মুখস্থ করতে হবে, কিন্তু বুঝতে পারবা ভালো করে। দেখো, এইখানে যে কোষগুলো আছে সবগুলো মোটামুটি একটা ছোটখাটো কি একটা বেনজিন চক্রের মতো, তাই না? ষড়ভুজ আকার। আচ্ছা, দেখো, এইখানের সবগুলো কোষের দেখো যে ব্যাস, যেটা বলি আমরা, দেখো ব্যাস, কোষের ব্যাসগুলো সমান, প্রত্যেকটার ব্যাসই হচ্ছে কি সমান। তার মানে এই কোষগুলা হচ্ছে সমব্যাসীয়। আচ্ছা, এখন আমরা কি বললাম যে ভাজক টিস্যু বিভাজিত হতে পারে, তাই না? তার মানে এরা হচ্ছে বিভাজনক্ষম। এখন যারা বিভাজিত হতে পারে তারা কি কোনো মৃত হতে পারে বলো? কখনোই মৃত বস্তু বিভাজিত হয় না। তার মানে এই ভাজক টিস্যু এরা হচ্ছে কি, এরা হচ্ছে জীবিত, তাই না? এরা জীবিত এবং বিভাজনক্ষম। ওকে, এখন ভাজক টিস্যু তো বারবার বিভাজিত হচ্ছে, মানে এরা, এদের জীবন চক্রটা আসলে খুবই ব্যস্ত, বুঝছো? মানে এদের লাইফ খুবই, এরা বিজি লাইফ পার করে। এদের হাতে আসলে খুব বেশি সময় থাকে না, বুঝছো? মানে এরা প্রচন্ড ব্যস্ত, খুব বেশি সময় রেস্ট নেওয়ার কোনো সময় নেই। আচ্ছা, এখন দেখো যে এই যে একটা ভাজক টিস্যুর মাঝে এই যে গোল যেটা, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। তো অন্যান্য কোষের তুলনায় ভাজক কোষের নিউক্লিয়াসটা হয় তুলনামূলক বড়। এখন যদি নিউক্লিয়াসটা তুলনামূলক বড় হয়, তাহলে বাকি যে সাইটোপ্লাজম, এই যে জায়গাটা আছে, এদের জন্য স্পেস কমে যাচ্ছে না? এখন যদি স্পেস কমে যায় তাহলে কি হবে? তাদের পরিমাণটা হয়ে যাবে ঘন, বুঝছো? তার মানে সাইটোপ্লাজম হবে ঘন ঘন। তার মানে তোমরা বোটানি বইয়ের যেখানেই পড়বা, যে কোষেই পড়বা যে নিউক্লিয়াস বড়, সেই কোষেরই সাইটোপ্লাজম কেমন হবে? সাইটোপ্লাজম হবে হচ্ছে ঘন। ওকে, আচ্ছা, এখন দেখো যে এই যে এটা এটা হচ্ছে কি, এটা কোষের কোষ প্রাচীর, তাই না? এটা কোষের কোষ প্রাচীর। তোমরা একটু ইনবক্সে লেখো তো যে উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত? সবাই লিখবে, একদম সবাই, এটা কিন্তু পারতেই হবে, বুঝছো? উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ, সেলুলোজ, সেলুলোজ। কয়েকজন কাইটিন লিখছো, কাইটিন কিন্তু হবে না, সেলুলোজ।
উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। এখন দেখো আমরা প্রথম অধ্যায় পড়ছি একটা কোষ প্রাচীর, সেটা একটা প্রথমে মধ্য প্রাচীর তৈরি হয়, সেই মধ্য প্রাচীরের পরে কিছুক্ষণ পর প্রাইমারি প্রাচীর তৈরি হয়, সেই প্রাইমারি প্রাচীরের পর আবার কি তৈরি হয়, সেকেন্ডারি প্রাচীর, তাই না? আচ্ছা, তার মানে এই যে একটা কোষ প্রাচীর সেটা পুরো হতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু এই যে ভাজক কোষ বা ভাজক টিস্যুর যে কোষগুলা, এদের কি কোনো সময় আছে বলো? এটা তো ব্যস্ত, এদের তো সময় নাই, হাতে কোনো সময়ই নাই, সুতরাং এদের কোষ প্রাচীরটা হবে হচ্ছে কেমন বলতো, পাতলা। আর তোমরা তোমাদের বোটানি বইয়ের যেখানেই পড়বা পাতলা কোষ প্রাচীর, সেটা কি নির্মিত হবে, সেটা হবে হচ্ছে সেলুলোজ নির্মিত। ওকে, আচ্ছা। এরপর দেখো তো তোমরা চিত্রটা, এর ভিতরে কোনোটাই কোনো কেউ আন্তঃকোষীয় ফাঁক আছে বলো তো? কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। কোথাও কি কোনো কোষ গহ্বর আছে? কোনো কোষ গহ্বর নাই। কেন নাই? কারণ আন্তঃকোষীয় ফাঁক কিংবা কোষ গহ্বর এগুলো তৈরি হতে গেলে তোমার হচ্ছে সময় দরকার, এদের তো সময় নাই, সুতরাং তৈরি হবে না। ওকে, এখন এই যে আন্তঃকোষীয় ফাঁক, মানে কোষের দুইটার মাঝে যে ফাঁক গুলা বা কোষ গহ্বর, এদের কাজ হচ্ছে বর্জ্য পদার্থ কি করা, ধারণ করা, বা সঞ্চিত পদার্থ ধারণ করা। এখন এদের তো কোনো কোষ গহ্বর বা আন্তঃকোষীয় ফাঁক নাই, তাহলে এদের কি তোমার হচ্ছে সঞ্চিত পদার্থ কিংবা হচ্ছে বর্জ্য পদার্থ থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, সুতরাং এদের কোনো বর্জ্য পদার্থ কিংবা এদের কোনো সঞ্চিত পদার্থ থাকে না। ওকে, এখন আমরা জানি যে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য কি, উদ্ভিদ কোষে হচ্ছে প্লাস্টিড থাকে, রাইট? প্লাস্টিড থাকে। ওকে, এখন দেখো এই যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, আমরা জানি আমি চিনি না কেন, তো এই যে ভাজক কোষের যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এই প্লাস্টিড কিন্তু কি অবস্থায় থাকে, অপরিণত অবস্থায়। কেন? কারণ হচ্ছে এদের যে প্লাস্টিক যে পরিণত হবে সেই সময় তো নাই, ইট হ্যাজ নো টাইম, তাই না? এই জন্য এদের প্লাস্টিডকে আমরা বলি হচ্ছে অপরিণত প্লাস্টিড। এই জন্য এদের নামের আগে কি থাকে, প্রোপ্লাস্টিড, রাইট? প্রোপ্লাস্টিড। তার মানে ভাজক কোষের বা ভাজক টিস্যুর কোষের বৈশিষ্ট্য কি, এদের প্লাস্টিডটা হবে হচ্ছে প্রোপ্লাস্টিড ধরনের। লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে দেখো এরা কিন্তু বারবার বিভাজিত হচ্ছে, এই জন্য এদের কি হবে, এদের খাদ্য বেশি লাগবে, এই জন্য এদের বিপাক যে প্রক্রিয়াটা, সেই বিপাকীয় হার কেমন হবে, এদের বিপাকীয় হার হবে বেশি, তাই না? বিপাকীয় হার হবে বেশি। তো দেখো একটা চিত্র থেকে আমরা বুঝে বুঝে চিন্তা করে পড়লে দেখো প্রত্যেকটা ব্যাপার কি খুব সহজেই বুঝতে পারবা। ওকে, এখন দেখো তোমরা এখানে তোমাদের সবগুলো বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি, সুতরাং আমরা এটা কি আর বারবার পড়বো না। তোমরা একটু খেয়াল করবা যেখানে প্রত্যেকটা বিষয় পড়া হয়ে গেছে আমাদের, তোমরা চিত্র এঁকে একটু বুঝে বুঝে পড়বা। ওকে, এবার আসো ভাজক টিস্যুর কাজ। দেখো ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হয়, সুতরাং উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি, শীর্ষে যেটা আছে সেটা উদ্ভিদের এরকম লম্বা হতে সাহায্য করবে, রাইট? বৃদ্ধিতে সাহায্য করবে। যেটা পাশে থাকবে সেটা কি করবে, সেটা হচ্ছে আরো মোটা হতে সাহায্য করবে, মানে ব্যাস বৃদ্ধি করবে। এই দুইটা লাইন তোমরা ভালো করে খেয়াল করে দেখো, যে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, এবং ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদের ক্ষত স্থান পূরণ হয়, মানে কোথাও যদি কেটে গেছে তাহলে এই জায়গা পূরণ করবে কে, ভাজক টিস্যু। ওকে, এইবার দেখো যে এখানে একদম অনেকগুলো নাম, বুঝছো, 12টা নাম আছে এখানে, সব মিলে 3 4 12। এখন এই অধ্যায় এর পর থেকে দেখবা যে আমরা যখনই দেখবো যে কোনো কিছু প্রকারভেদ, দেখবো সব জায়গায় কি 3 প্রকার 3 প্রকার করে, তাই না? তো এই জন্য এই অধ্যায়টার ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে এই অধ্যায়টা হচ্ছে 3-এর নিয়ম ফলো করে, বুঝছো? আমরা প্রথমে 1-এর নিয়ম পড়ছি, এখন হচ্ছে এটা 3-এর নিয়ম ফলো করে। আচ্ছা, এখন দেখো ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুকে 4টা বিষয়ের উপরে ভিত্তি করে সবগুলোকে আবার 3টা 3টা করে ভাগ করা হয়েছে। কি কি বিষয় দেখো, একটা হচ্ছে উৎপত্তি কোন জায়গা থেকে, কোথায় আছে, কোষ বিভাজন কেমন ভাবে করে, এবং কাজ কি। তোমরা সবাই লেখো তো চ্যাট বক্সে, সবাই লেখো উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, কাজ, সবাই লেখো উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, কাজ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই লিখবা। আচ্ছা, তাহলে এই 4টা বিষয়ের উপরে তোমার কি করা হয়, ভাজক টিস্যুকে ভাগ করা হয়, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, কারণ যে কোনো একটা চেঞ্জ করলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটাই 3 প্রকার 3 প্রকার করে আছে, সুতরাং যেটাই আসুক না কেন কত প্রকার, সেটার অ্যান্সার হবে কি 3 প্রকার, এবং প্রত্যেকটা প্রকার আমাদেরকে পড়তে হবে, আমরা সেটা অবশ্যই পড়বো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন শুরুতে চলে আসো উৎপত্তি অনুসারে। উৎপত্তি মানে কি, একটা ভাজক টিস্যু সেটার উৎপত্তি কোন জায়গা থেকে হচ্ছে, এটা 3 প্রকার। একদম দেখো একদম শুরুতে সেটাকে বলবো প্রারম্ভিক, প্রারম্ভ মানে কি আরম্ভ করা। তারপর দেখো প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি। দেখো
প্রারম্ভিক ভাজক টিস্যুটা হচ্ছে কাণ্ড বা মূলের একদম অগ্রভাগের শীর্ষে থাকে। ধর এটা হচ্ছে একদম কাণ্ড একটা, তাহলে এর একদম এইখানে থাকবে কি প্রারম্ভিক ভাজক টিস্যু, এবং এই অঞ্চল থেকেই কি হবে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হবে। তাহলে বৃদ্ধির সূচনা হয় কোন জায়গা থেকে? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। ওকে, এবার আসে প্রাইমারি টিস্যু। এই প্রাইমারি টিস্যু তৈরি হয় হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু হতে, তাই না? আচ্ছা, অবস্থান কোথায়? কাণ্ড এবং মূলের শীর্ষে। এর ফলে কি হয়, যে শীর্ষে অবস্থান করতেছে এই জন্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, মানে লম্বা হবে আরো বেশি। এবার আসো সেকেন্ডারি ভাজক টিস্যুর ভেতরে, তাই না? সেকেন্ডারি ভাজক টিস্যুটি খেয়াল করে দেখো, এটা একটি ব্যতিক্রম। কেন ব্যতিক্রম দেখো, খেয়াল করো। যে সমস্ত ভাজক টিস্যু পরবর্তীতে স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয় তারা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। যে সমস্ত ভাজক টিস্যু স্থায়ী টিস্যু সৃষ্টি হয় তারা হচ্ছে সেকেন্ডারি ভাজক। উদাহরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ: কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, অতিরিক্ত ক্যাম্বিয়াম। ওকে, কর্ক মানে হচ্ছে কাণ্ডে থাকে, কাণ্ডে হচ্ছে কর্ক থাকে, আর ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু যেগুলো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। ওকে, তো এই মনে রাখবা ক্যাম্বিয়াম থাকলেই সেটা হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বুঝতে হবে, যে খেয়াল করো একটা উদ্ভিদের আরম্ভ শুরু হচ্ছে হচ্ছে প্রারম্ভিক প্রারম্ভিক ভাজক টিস্যু হতে, রাইট? ওকে, এখন প্রারম্ভিক ভাজক টিস্যুতে কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হবে প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি স্থায়ী। ওকে, আর এই প্রাইমারি থেকে, এই প্রাইমারি স্থায়ী থেকে যদি কোনো ভাজক টিস্যু সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই ফ্লো চার্টটা তোমরা বইয়ে লিখে রাখবা, বুঝছো? এটা ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। সবাই ভুল করে কোন জায়গায় জানো? এই প্রাইমারি থেকে সেকেন্ডারি দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু না। প্রাইমারি থেকে সেকেন্ডারি হয় না, প্রাইমারি ভাজক থেকে হয় প্রাইমারি স্থায়ী, সেই স্থায়ী থেকে হয় সেকেন্ডারি ভাজক। এটা মাথায় রাখতে হবে। এবার আসো এদের অবস্থান অনুসারে, তাই না? অবস্থান অনুসারে কয় প্রকার দেখো তো। অ্যাজ ইউজুয়াল আমি বলছিলাম সবই হচ্ছে কয় প্রকার, সবই হচ্ছে তিন প্রকার, তিন প্রকার করে, তাই না? ওকে, এখন দেখো যে কি কি প্রকার। একটা শীর্ষস্থ, মানে যেটা শীর্ষে অবস্থান করবে সেটা হচ্ছে শীর্ষস্থ। যেমন দেখো এই যে এটা হচ্ছে শীর্ষে, এটার আরেক নাম হচ্ছে ইংরেজিতে এপিকাল মেরিস্টেম। যেটা এই সাদা, এটা হচ্ছে স্থায়ী টিস্যু, এটাও স্থায়ী টিস্যু। যখন কোনো ভাজক টিস্যু দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করবে তখন তাকে আমরা বলি হচ্ছে ইন্টার ক্যালোরি বা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। এছাড়া যে সমস্ত ভাজক টিস্যু উদ্ভিদের এরকম পাশে লম্ব বরাবর অবস্থান করে সেগুলোকে আমরা বলি পার্শ্বীয়, যার ইংরেজি হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। ওকে, তো আশা করি কেউ ভুল করবো না। এখন দেখো এখানে কিছু কথা বলা আছে, খুবই সহজ, যে শীর্ষস্থ এবং ইন্টার ক্যালোরি বা নিবেশিত এই ভাজক টিস্যুগুলো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। ওকে, প্রাইমারি ভাজক টিস্যু। আর পার্শ্বীয় ভাজক টিস্যুটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তো আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ যখন পড়ছিলাম তখন কি কি পড়ছিলাম? কর্ক ক্যাম্বিয়াম, ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তার মানে নামের শেষে ক্যাম্বিয়াম থাকলেই সেটা কিসের কিসের উদাহরণ হবে? পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ, আবার সেকেন্ডারি ভাজক টিস্যুরও উদাহরণ। ওকে, তো এখান থেকে সে উদাহরণগুলোই আসে। তো এই উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়া দেখো যে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণ কিছু দেওয়া আছে, যে ঘাস, পাইন, হর্সটেইল। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না, তো জাস্ট একবার কয়েকবার রিডিং পড়বা, মনে থাকলে থাকবে, না থাকলে কোনো চিন্তার কোনো কারণ নাই। হর্সটেইল কি জিনিস? হর্স মানে ঘোড়া, টেইল মানে লেজ। ঘোড়ার লেজের মতো দেখতে কিছু উদ্ভিদ আছে যাদেরকে হর্সটেইল বলা হয়। এবার আসো কোষ বিভাজন অনুসারে। দেখো আমি বলছিলাম কি সবই তিন প্রকার, সুতরাং এটাও তিন প্রকার। তোমরা একটু, তোমরা আমার চ্যাট বক্সে লিখো তো যে মাস পিপুল মানে কি? মাস পিপুলের বাংলা কি? সবাই লিখো তো। মাস পিপুল মানে হচ্ছে আম জনতা, বুঝছো? ম্যাস মানে গণ, বুঝছো? মাস মিডিয়া, বুঝছো? রাইট? তার মানে এই মাস মানে হচ্ছে কি সব, মাস মানে হচ্ছে সব। এই জন্য এই মাস ভাজক টিস্যুটা সব তলে ঘটবে, এবং এর ফলে উদ্ভিদ কি সব দিকে যেন ঘনত্বে বৃদ্ধি পাচ্ছে। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি কি উদাহরণ আছে: বর্ধনশীল ভ্রূণ, শস্য, রেণুথলি, যার ইংরেজি নাম হচ্ছে এন্ডোস্পার্ম, বুঝছো? এন্ডোস্পার্ম, মজ্জা এবং কর্টেক্স। তো উদাহরণগুলো মনে রাখার জন্য তো মনে রাখবা যে এ মা বরকে শস্য দেয়,
এ মা বরকে শস্য দেয়। এই এতে হচ্ছে এন্ডোস্পার্ম, ওকে। মাতে হচ্ছে মজ্জা, বতে হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, রতে হচ্ছে কি, রতে হচ্ছে রেণুথলি, শস্যতে শস্য, আর দেতে কিছু নাই, বুঝছো? তাহলে এই ছন্দটা দিয়ে তোমরা হচ্ছে কি করতে পারবা, সবগুলা উদাহরণ মনে রাখতে পারবা। তোমরা এটা একটু লিখে রাখো। এবার দেখো এই যে মা হচ্ছে বরকে খেতে দিল, কি খেতে দিল? শস্য। শস্য মানে তো আমরা আসলে ভাত, বুঝছো? এখন দেখো আমরা ভাত খাই কিসে? আমরা ভাত খাই কিসে বলতো? আমরা ভাত খাই হচ্ছে প্লেটে, রাইট? এখন একটা প্লেটের কয়টা তল বলতো? একটা উপরের তল, একটা নিচের তল, তাই না? এই জন্য প্লেট এটা ঘুরবে হচ্ছে দুই তলে, এবং এর ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পাবে। ওকে, আয়তন। উদাহরণ দেখো, পাতা। রিব, তোমরা একটু লেখো তো, রিবের বাংলা কি জিনিস? এই যে রিব, এর বাংলা কি বলতো? এর বাংলা হচ্ছে পরশুকা, রাইট? পরশুকা। বা আমরা আরো সুন্দর করে বলতে পারি যে বুকের পাঁজর। এই জন্য এই ভাজক টিস্যুগুলো দেখতে হচ্ছে বুকের পাঁজরের ন্যায়, বুঝছো? তার মানে রিব ভাজক টিস্যু দেখতে বুকের পাঁজরের ন্যায়। এখন আমাদের বুকের পাঁজর কেমন বলতো? আমাদের বুকের পাঁজর হচ্ছে এরকম একটা ছোট কাঠির মতো বা লাঠির মতো, তাই না? এই জন্য এটা ঘটবে হচ্ছে এক তলে, এবং এর ফলেই এক সারি কোষ সৃষ্টি হবে। ওকে, এবার চলে আসো কাজ অনুসারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এখানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মেডিকেলে কিন্তু প্রশ্ন আসছে, বুঝছো? তাহলে কাজ অনুসারে কয় প্রকার? তিন প্রকার। তোমরা ইনবক্সে রেখো তো। ডার্ম বা ডার্মিস মানে তোমরা কি জানো বলো তো? ডার্ম মানে কি জিনিস? সবাই লিখো। ডার্ম মানে হচ্ছে ত্বক। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে লিখতেছো, সবাই লিখতেছো। ডার্ম মানে হচ্ছে ত্বক, এই জন্য প্রোটোডার্ম মানে হচ্ছে, এই প্রো মানে হচ্ছে আদি, মানে এইখান থেকেই তোমার কি সৃষ্টি হয়? ডার্মিস সৃষ্টি হয়। তার মানে মূল কাণ্ড বা শাখা প্রশাখা, তাদের ত্বক তৈরি করবে হচ্ছে প্রোটোডার্ম। আচ্ছা, ক্যাম্বিয়ামের নাম তোমরা শুনছো। ক্যাম্বিয়াম থাকে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে। তার মানে পরিবহন টিস্যুর সাথে একটা সম্পর্ক, এর কি সম্পর্ক আছে? এই জন্য এই যে প্রো ক্যাম্বিয়াম বা আদি ক্যাম্বিয়াম, এই প্রোক্যাম্বিয়াম থেকে কি তৈরি হবে? পরিবহন টিস্যু, মানে জাইলেম, ফ্লোয়েম বা ক্যাম্বিয়াম, এগুলো তৈরি হবে হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে। এখন দেখো, উদ্ভিদের ত্বক তৈরি করে প্রোটোডার্ম, পরিবহন টিস্যু তৈরি করে প্রোক্যাম্বিয়াম। এই দুইটা বাদে উদ্ভিদের যত কিছু আছে সব তৈরি করবে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, বা হচ্ছে কি ভিত্তি মেরিস্টেম বা ভিত্তি ভাজক টিস্যু। উদাহরণ দেখো, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি। দেখো তোমরা এই দুইটা ভালো করে পড়লে, এটা না পড়লেও হবে, কারণ কি এই দুইটা বাদে আর যা আছে সবই হচ্ছে এইটা। ওকে, দেখো এই সবটা তোমাদের বইয়ে আছে, এখান থেকে just একটা লাইন তোমরা পড়বা, সেটা হচ্ছে সমস্ত ভাজক টিস্যু সবই উৎপত্তি লাভ করবে শীর্ষস্থ বা এপিকাল মেরিস্টেম থেকে। দেখো আমাদের ভাজক টিস্যু পড়া শেষ। এখন হচ্ছে আমরা কি করবো, তোমাদের কি অবস্থা একটু যাচাই করব। একটা পোল দিব আমরা, তাই না? ওকে, সবাই রেডি হও। এই পোল খুবই সহজ, এবং এটা হচ্ছে মেডিকেলের একটা প্রশ্ন, সুতরাং তোমরা বুঝতে পারবা যে মেডিকেলের প্রশ্ন কেমন হয়। এবং যারা পারবা তারা মনে করবা যে অনেক আগাই গেছে, বুঝছো? মেডিকেলে মোটামুটি পা দিয়ে ফেলছে একটা, এমন একটা অবস্থা। ঠিক আছে, সবাই অ্যান্সার করো একদম, প্রত্যেকে, মানে কোনো শিশু যেন বাদ না যায়, বুঝছো? প্রত্যেকে কিন্তু অ্যান্সার করতে হবে। আর ভুল করলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? ভালো করে দেখো কি বলা বলা আছে, কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় না, বুঝছো? ভালো করে দেখো। আমি চাই তোমরা 100% অ্যান্সার করো। 100% তোমরা হচ্ছে সঠিক অ্যান্সার করতে হবে, ঠিক আছে? কুইক কুইক, সময় বেশি নাই কিন্তু, বুঝছো? দ্রুত অ্যান্সার করো। অনেকে অ্যান্সার করতেছে, অনেকে ভুল করতেছে, কিন্তু সাবধান, ভুল করা যাবে না কিন্তু, এটা একদমই। ওকে ওকে, কুইক কুইক। ঠিক আছে, তোমরা অনেকেই অ্যান্সার করছো। আরো দ্রুত 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 ভোট দাও তোমরা, দ্রুত দ্রুত। কুইক কুইক, যারা ভোট দাও না দ্রুত ভোট দাও, বেশি সময় নেই আমাদের হাতে। দেখাই তোমাদের আমল নামার কি অবস্থা, একটু দেখো। যারা ভোট দিচ্ছ আলহামদুলিল্লাহ। এইখানে দেখো, দেখো তোমরা হচ্ছে কিন্তু মোটামুটি তোমরা 87% বা 84.6% তোমরা হচ্ছে সঠিক অ্যান্সার দিছো। তো যারা ভুল হয়েছে সমস্যা নাই, তোমরা ইনশাল্লাহ দেখে নাও যে কোন প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয় না। দেখো আমি বলছিলাম যে প্রোক্যাম্বিয়াম কাজ হচ্ছে পরিবহন টিস্যু সৃষ্টি করা, মানে ক্যাম্বিয়াম, জাইলেম বা ফ্লোয়েম এরা সৃষ্টি করবে। কর্টেক্স কিসের অংশ? কর্টেক্স হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখন দেখো আমরা পড়বো হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা তোমরা বলো তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি আমরা পড়বো? বলো তো তোমরা একটু। আমরা কিন্তু কি করব না, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়বো না। কারণটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের উল্টা হচ্ছে এইটা। সুতরাং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বাদে অপশনে আর যা থাকবে সেটা হচ্ছে কার বৈশিষ্ট্য? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। এবার দেখো স্থায়ী টিস্যুর কাজ, তাই না? কাজটা পড়তে হবে। কাজ খুবই সহজ। খাবার তৈরি করা, পানি খাদ্য পরিবহন করা, সঞ্চয় করা, এবং উদ্ভিদ কি যেহেতু গ্রাউন্ড মানে ভিত্তি, এটা দৃঢ়তা প্রদান করবে। ওকে, স্থায়ী টিস্যুর প্রকারভেদটা পড়তে হবে। আমি বলছিলাম যে এই অধ্যায়ে সবই কয় প্রকার করে? 3 প্রকার করে, তাই না? এই জন্য দেখো এটা 3 প্রকার: সরল, জটিল বা যৌগিক, ক্ষরণকারী বা নিঃস্রাবী। দেখো সরল আবার কয় প্রকার? 3 প্রকার। 3টা কাইমা আছে: প্যারেন কাইমা, কোলেন কাইমা, আর হচ্ছে স্ক্লেরেন কাইমা। এরা হচ্ছে সরল। জটিল কারা? আমরা যারা জানি যে যারা হচ্ছে পরিবহন টিস্যু তৈরি করে তারা হচ্ছে জটিল। তারা কারা? জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। ওকে। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যুকে, এইটা তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। তা দেখো, এই ধরো একটা উদ্ভিদ, বুঝছো, এটাকে তুমি হচ্ছে এইখানে কিছু দিয়ে কেটে ফেললা, বুঝছো। কাটলে কি হয়? কোনো কোনো উদ্ভিদ থেকে কি তৈরি হয় বলো তো? কোনো আঠা বের হয় না? আঠা। তাহলে এই আঠা যেখান থেকে বের হয় সেগুলাই হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এখন কখনো কখনো আঠা দুধের মতো সাদা হতে পারে বা রাবারের মতো হতে পারে, বুঝছো। তো সেইগুলাকে বলা হয় তরু ক্ষীর। এরকম হলে কি হবে? তরু ক্ষীর হবে। আর যখন নর্মালি রস তৈরি হবে তখন সেটা হচ্ছে কোন টিস্যু? গ্রন্থি টিস্যু। তোমরা জাস্ট নামগুলো মনে রাখো, আর এটুকু জাস্ট বোঝার জন্য পড়লেই হবে, খুব বেশি লাগবে না। ওকে। আচ্ছা, এবার টিস্যু তন্ত্র। তো দেখো, টিস্যু তন্ত্র কি আমরা জানি যে কোষ থেকে কি তৈরি হয়? কোষ থেকে তৈরি হয় টিস্যু, তাই না? কোষ থেকে টিস্যু তৈরি হয়। তাহলে টিস্যু তন্ত্র কি জিনিস ভাইয়া? অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি করবে বলতো? অনেকগুলো টিস্যু মিলে টিস্যু তন্ত্র তৈরি করবে। এরকম অনেকগুলো টিস্যু তন্ত্র মিলে তৈরি করবে একটা উদ্ভিদের অঙ্গ। আর এরকম অনেকগুলো অঙ্গ মিলে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, বুঝছো। এই হচ্ছে সিরিয়াল, বুঝছো। কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে টিস্যু তন্ত্র, টিস্যু তন্ত্র থেকে অঙ্গ, অঙ্গ থেকে হচ্ছে কি উদ্ভিদ। আচ্ছা, তার মানে হচ্ছে অনেকগুলা টিস্যু মিলে টিস্যু তন্ত্র তৈরি করে। তোমরা একটু ইনবক্সে সাড়া দাও তো, যে একটা মাত্র টিস্যু দিয়ে কি কোনো টিস্যু তন্ত্র গঠিত হতে পারে নাকি পারে না? হ্যাঁ কি না? ওকে। অনেকে অ্যান্সার দিচ্ছ যে না না না। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু ক্লিয়ার করি যে একটা মাত্র টিস্যু দিয়েও টিস্যু তন্ত্র গঠিত হতে পারে। সেটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র। এই যে এপিডার্মাল, ডার্ম মানে ত্বক, আমরা আগেই জানি। তো এপিডার্মাল টিস্যু তন্ত্রটা হচ্ছে একটা মাত্র টিস্যু নিয়ে, একটি মাত্র, নর্মালি একটি মাত্র টিস্যু দিয়েই গঠিত হয়। তো এটা কিন্তু আর কি করা যাবে না বলো তো? ভুল করা যাবে না। সুতরাং একটা দিয়েও টিস্যু তন্ত্র গঠিত হতে পারে। আচ্ছা, নাম্বার 2 দেখো গ্রাউন্ড। এটা আমরা কিন্তু ওই যে আমরা কাজ অনুসারে পড়ছিলাম না, সেটাই। নাম্বার 3 হচ্ছে ভাস্কুলার বা পরিবহন টিস্যু তন্ত্র, মানে যারা হচ্ছে খাদ্য বা পানি পরিবহনে সাহায্য করে। সুতরাং ত্বক এবং পরিবহন বাদে যা আছে সবই হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি টিস্যু তন্ত্র। তোমরা এখান থেকে কি পড়বে দেখো, যে কে আবিষ্কার করছে। দেখো বিজ্ঞানী স্যাক্স এটা আবিষ্কার করছে। সাল পড়তে হবে না, জাস্ট নামটা পড়ে রাখবা কে আবিষ্কার করছে। আচ্ছা, এবার আসো তো দেখি এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র জিনিসটা কি। আমরা আগে জানি যারা ত্বক তৈরি করে তারাই তো এপিডার্মাল, তাই না? এপি মানে হচ্ছে বাইরে, আর ডার্মাল মানে ত্বক। কারণ বাইরের ত্বক যারা তৈরি করে তারাই হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র বা ত্বকীয় টিস্যু তন্ত্র। প্রথম কথা ভাইয়া, এরা উৎপত্তি লাভ করে কোন জায়গা থেকে? আমি বলছিলাম যে সমস্ত যে ভাজক টিস্যু গুলা আছে তারা কোথা থেকে উৎপত্তি লাভ করবে? শীর্ষস্থ ভাজক টিস্যু হতে, তাই না? তাহলে হচ্ছে প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু উৎপত্তি লাভ করবে। এদের কাজ কি? ত্বক সৃষ্টি করা। এখন দেখো, ত্বক 2 রকম হতে পারে, এটা কিন্তু সবাই একটু ভুলে যায়। তো দেখো কিভাবে মনে রাখবা, জাস্ট খেয়াল করো আর কখনো ভুলবা না। দেখো, যখন এই ত্বক কাণ্ড এবং পাতার ত্বক হবে তখন তার নাম হচ্ছে এপিডার্মিস। আর মূলের বৈরাবন তখন এপিবিলেমা। কেন এপিবিলেমা? কারণটা হচ্ছে এই মূলের যে ত্বক সেটা হচ্ছে তরল পদার্থ যেমন পানি বা বিভিন্ন আয়ন, এইগুলা কি করতে পারে? এগুলো শোষণ করতে পারে। এই জন্য এদের নামকে একটু ব্যতিক্রম দিয়ে এপিবিলেমা দেখানো হয়েছে। একটা মনে রাখবো কিভাবে, দেখো, মূলের ভিতরে আছে, আবার এপিব্লেমার ভিতরে কি আছে? ল আছে। আচ্ছা, তো এইটা দিয়েই মনে রাখবা যে মূলের হচ্ছে এপিব্লেমা, আর কাণ্ড পাতার হলে সেটা হচ্ছে এপিডার্মিস। ওকে। এখন দেখো, ত্বকীয় টিস্যুতে 4টা অংশ আছে। একটা হচ্ছে ত্বক, এপিডার্মিসের উপাঙ্গ, মানে ত্বকের কিছু উপাঙ্গ হয়,
এবং পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্র, আমরা সেগুলো একটু একটু পড়বো। তো এখন দেখো যে এই যে স্লাইডটা, এখানে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা বই পড়লে দেখবা একটা বইয়ের পুরো প্যারা জুড়ে একটা কিছু অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি ভালোভাবে পড়বা, আর যেগুলো কম একটু কম করে মোটামুটি। তো দেখো যে 1 নাম্বার 2 নাম্বার আমরা বলে ফেলছি যে এপিডার্মিস কাকে বলে, বা ত্বক কয়টা সারি গঠিত হয়, এক সারি, এটা সাধারণত। এখন অসাধারণত কি হতে পারে, একাধিক সারি হতে পারে। উদাহরণ কি, বট, অশ্বত্থ, পাকুড়। তো বিশেষ করে তোমাদেরকে এখানে 3 সারির একটা কথা বলা আছে, সেটা হচ্ছে করবী। তার মানে করবী গাছের ত্বকে কয় সারি থাকে, 3 সারি। ওকে, এখন দেখো এই লাইনটা, কিউটিন বা সুবেরিনের পুরো আস্তরকে বলে কিউটিকল। তোমাদের এই কিউটিন, কাইটিন, কিউটিকল নিয়ে একটা ঝামেলা আছে না, বলো, তাই না? ঝামেলাটা দেখো, এখন আর ঝামেলা থাকবে না, ঠিক আছে? সব ঝামেলা এইখানেই শেষ। দেখো, তোমরা সবাই একটু তোমাদের ইনবক্সে লেখো তো যে কাইটিন, এই যে কাইটিন, এই কাইটিন তোমরা গতকালকের ক্লাসেই পড়ছো। কাইটিন হচ্ছে এক ধরনের কোষ প্রাচীর তৈরি করে, কার ক্ষেত্রে বলো তো? সবাই অ্যান্সার করবা, বলো, সবাই অ্যান্সার করবা। অনেকেই পারছো, ছত্রাক। ছত্রাক, তার মানে ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। তাহলে কাইটিন হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, রাইট? এক ধরনের পলিস্যাকারাইড, যেটা হচ্ছে গঠনিক বা গাঠনিক পলিস্যাকারাইড, ঠিক আছে? এটা কি তৈরি করে, আমাদের যে আমরা ঘাস ফড়িং পড়ছি, চিংড়ি পড়ছি, ঘাস ফড়িং, চিংড়ি, ছত্রাক, এইগুলার যে কোষ প্রাচীর সেগুলো তৈরি করে কি, এই কাইটিন। এটা একটা পলিস্যাকারাইড। আর কিউটিন কি জিনিস ভাইয়া? কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড, মানে স্নেহ পদার্থ। ওকে, এই কিউটিন যখন এরকম পুরু হবে জমে জমে, তখন এই পুরু আস্তরণকে বলে হচ্ছে কিউটিকল। বুঝছো? কি বলে? কিউটিকল। তার মানে কিউটিন থেকে কি তৈরি হয়, কিউটিন থেকে হচ্ছে কিউটিকল তৈরি হয়। আর কাইটিন কিন্তু আলাদা জিনিস, কাইটিন হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড। ওকে, তো এইটা কিন্তু কি করা যাবে না, একদমই ভুল করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। কিন্তু আজকের পর থেকে যেন কাউকে না দেখে এটা ভুল করছো, ঠিক আছে? ওকে, তারপর দেখো লিগনিন কোথায় পাওয়া যায়, জাস্ট নাম পড়বা, সমস্যা নেই, ভুলে গেলে ভুলে যাবা, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই। অ্যান্থোসায়ানিন, এটা একদম রাসায়নিক পদার্থ। কোথায় পাওয়া যায়, ফুলের পাপড়ি বা ফল ত্বকে। মাইরোসিন হচ্ছে এক ধরনের এনজাইম, বুঝছো? মাইরোসিন যে কোষে থাকে তাকে বলে মাইরোসিন কোষ। দেখো মাইরোসিনের দন্তস্ব আছে, সেখান থেকে মনে রাখবে এটা সরিষা গোত্রীয় উদ্ভিদে থাকে। বুলিফর্ম, বুলিফর্ম কি জিনিস? বুলিফর্ম হচ্ছে একটা বড় আকৃতির কোষ, ত্বকে থাকে। থাকে কোথায়, কোন কোন উদ্ভিদে, গম, ভুট্টা এবং আখ। তাহলে মনে রাখবা অভাগা বুড়ি, বুঝছো? অভাগা বুড়ি, বুঝছো? তো এই অভাগা বুড়িতে মনে রাখবা যে অতে হচ্ছে আখ, ভতে ভুট্টা, গতে গম, এবং বুড়িতে হচ্ছে বুলিফর্ম কোষ। তো এখন কিন্তু অভাগা বুড়ি, তো এই অভাগা বুড়ি দিয়ে মনে রেখো, যদি তোমরা মেডিকেলে এটা আসে আর তোমরা ভুল করো, তখন কিন্তু তুমি কিন্তু অবাকা হয়ে যাবে, বুঝছো? সুতরাং নিজেকে যেন অবাকা করে ফেলো না, ঠিক আছে? মনে রাখতে হবে, একদমই ভুল করা যাবে না। ওকে, এখন দেখো এটা চিত্র আছে, এই চিত্র তোমরা একটু খেয়াল করো। এখানে কিসের চিত্র আছে, এটা এটা হচ্ছে একটা একটা ত্বকের চিত্র। ওকে, একটা ত্বকের বা পাতার একটা চিত্র। দেখো এই উপরে এইটা, এটা হচ্ছে এপিডার্মিস, হ্যাঁ, এটা হচ্ছে এপিডার্মিস, এর উপরে এই আবরণটা হচ্ছে কিউটিকল। এখন দেখো এই এপিডার্মিস থেকে কিছু উপাঙ্গ বের হয়েছে, দেখছো? কিছু লোমের মতো, আমাদের শরীর ত্বকে যেমন লোম থাকে, ঠিক উদ্ভিদের যে লোম যেটা থাকে তাকে আমরা বলি রোম। তাকে বলি আমরা কি, রোম। বলো তো রোম কোন দেশের শহর, রোম? সবাই অ্যান্সার করো তো, জি কেউ পড়া হয়ে যাক, যে রোম কোন দেশের বলো তো? ইতালি, ইতালি, ঠিক আছে, ভুল করা যাবে না। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে এটা হচ্ছে ট্রাইকোম বা রোম। ওকে, এখন দেখো যে এপিডার্মিসের উপাঙ্গ আমরা পড়বো। প্রথমত প্রথম কাজটা হচ্ছে ভাইয়া, কি কি উপাঙ্গ আছে মনে রাখতে হবে। রোম বা ট্রাইকোম, শল্ক, কোলেটার্স এবং থলি। দেখো প্রত্যেকের এত বিশ্লেষণ করা লাগবে না, তোমরা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে তো হচ্ছে মেডিকেল পরীক্ষা আসবে না, শল্ক কি জিনিস ব্যাখ্যা করো, আসবে নাকি? কোলেটার্স কি জিনিস ব্যাখ্যা করো, আসবে নাকি? তো সেটা যেটা না আসবে, সেটার পেছনে তুমি সময় কেন নষ্ট করো, বলো? সুতরাং যতটুকু আসবে ততটুকু আমরা বলি, ততটুকুই পড়ো। ইনশাল্লাহ এখান থেকে মেডিকেল আসবে, আর তোমাদেরকে ঠিক আমরা আমাদের জুনিয়র হিসেবে পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন রোম থেকে দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা সবাই আসলে ভুল করে, বুঝছো? দেখো রোম দুই রকম, একটা হচ্ছে মূল রোম আর একটা হচ্ছে কাণ্ড রোম। হ্যাঁ, এখন দেখো আমরা রোম কমন নিয়ে নিলাম, বুঝছো? রোমটাকে আমরা বাদ দিয়ে দিলাম, থাকলো কি, মূল এবং কাণ্ড। দেখো তো মূল এবং কাণ্ডের ভিতরে
কার বর্ণ সংখ্যা বেশি আছে? দেখো কাণ্ডে আছে 3টা আর মূলে আছে 2টা। তাহলে কাণ্ডের হচ্ছে কি, কাণ্ডের কোষ বা বর্ণ সংখ্যা বেশি, এই জন্য কাণ্ড হবে বহুকোষী, মানে কাণ্ডরম হবে বহুকোষী। আর মূলে যেহেতু কম, মূল হবে এককোষী। আচ্ছা দেখো তো, কাণ্ড এবং মূলের ভিতরে কোনটার ভিতরে যুক্ত বর্ণ আছে? কাণ্ডের ভিতরে যুক্ত বর্ণ আছে, এই জন্য কাণ্ড হবে কিউটিকল যুক্ত। আর মুতে হচ্ছে কিউটিকল মুক্ত। মুক্ত মানেই তো বিবর্জিত, তাই না? আচ্ছা, মূলে যেহেতু যুক্ত বর্ণ নাই, সুতরাং সেটা কিউটিকল মুক্ত। ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু ভুল করাই যাবে না একবারে। কোনটা কিউটিকল যুক্ত কোনটা মুক্ত, এগুলো কিন্তু চোখের আড়ালেও চলে যায়, বুঝছো? অনেক সময় দেখবা তুমি পারো কিন্তু পরীক্ষায় ভুল করে বসে আছো। সুতরাং একদম ঠান্ডা মাথায়, কোনো প্রেশার ছাড়া অ্যান্সার করতে হবে। স্বল্প কি জানি? স্বল্প হচ্ছে এক ধরনের ট্রাইকোম, এইটুকুই মনে রাখবো, যেটা প্রশোধনের হার কমায়। কোলেটার্স কি ভাইয়া? এটা বিশেষ ধরনের একটা ট্রাইকোম, বহুকোষী। এটুকুই এনাফ। থলি কি? থলি তো থলি, যখন ট্রাইকোমটা একটু প্রশস্ত হবে, মোটা সোটা গাট্টা গুট্টা হবে, তখন সেটাকে কি বলি আমরা? থলি বলি। ওকে। পত্ররন্ধ্র, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এটা সব জায়গায় দেখবে, অনেক জায়গায় বইয়ে, বোটানি বই অনেক জায়গায় আছে, বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, এই যে মাঝে যে ছিদ্রটা, এটা হচ্ছে স্টোমা, স্টোমাটা বা হচ্ছে কি পত্র রন্ধ্র, পাতার ছিদ্র। এটাকে ঘিরে আছে 2টা কোষ, দেখছো? 2টা কোষ দেখতে দেখ একটু বাঁকা, মানে অর্ধচন্দ্রাকৃতির, চাঁদের অর্ধেকের মতো। তো এই অর্ধচন্দ্রাকৃতির কোষকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। তাহলে এগুলোর নাম কি? রক্ষী কোষ। তোমরা সবাই একটু ইনবক্সে লিখো তো, যে কয়টা রক্ষী কোষ থাকে, লেখো তো সবাই, সবাই লেখো। রক্ষী কোষ কয়টা আছে দেখো তো? 2টি, 2টি, থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল করা যাবে না কিন্তু, রক্ষী কোষ 2টি থাকে। এই রক্ষী কোষে খেয়াল করে দেখো, এই যে একটু ব্রাউন কালারের, বা এটা যে কালার হোক না জানি না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এদের নিউক্লিয়াস, বুঝছো? এদের নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা খেয়াল করে দেখো, একটু বড়। আর সবুজ যেটা এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট থাকবে কতগুলো দেখো তো? অসংখ্য, বুঝছো? তাহলে এদের নিউক্লিয়াস থাকবে একটি, এবং ক্লোরোপ্লাস্ট থাকবে কি? অসংখ্য। ওকে। এখন দেখো, রক্ষী কোষের চারি সাইডে যে কোষগুলো আছে, এই যে ছোট ছোট, হ্যাঁ মোটামুটি ভদ্র, এরা হচ্ছে কি, এরা হচ্ছে সাহায্য করে, বুঝছো? এই জন্য এদেরকে বলে হচ্ছে সহকারী কোষ। ইংরেজিতে এর নাম হচ্ছে সাবসিডিয়ারি সেল, বুঝছো? তাহলে রক্ষী কোষ দিকে যেটা থাকে তার নাম হচ্ছে সহকারী কোষ, বা হচ্ছে সাবসিডিয়ারি সেল। ওকে। এবার দেখো, এখানে পত্ররন্ধ্র আছে। গঠন আমরা আর করবো না, কারণ কি আমাদের গঠন পড়া শেষ। তো একটা জিনিস খেয়াল করে দেখো, পত্ররন্ধ্রের ঠিক নিচে একটা ছিদ্র থাকে, একটা জায়গা থাকে, যার নাম হচ্ছে বায়ুকুঠি বলে, কেউ কেউ এটাকে শ্বাসকুঠিও বলে থাকে আর কি। ভাইয়া, কখন পত্ররন্ধ্র বা এই যে গেট, একটা দরজা, এটা কখন খোলা থাকে কখন বন্ধ থাকে? এখন দেখো, দিনে রাতের বেলায় কি, রাত 11টার পরে কি? রাত 11টা না, অ্যাকচুয়ালি দেখো না, ঢাকায় বা বাসা বাড়িতে কি থাকে, রাত 11টার পরে গেট বন্ধ থাকবে, ঠিক তেমন এরকম আর কি। তো দিনে খোলা থাকবে, রাতে থাকবে হচ্ছে বন্ধ। আচ্ছা, ব্যতিক্রম আছে পাথরকুচি, বুঝছো? এটা মাথায় রাখবে, পাথরকুচিতে হচ্ছে ব্যতিক্রম। কাজ, কাজ কিছুই মাথায় রাখা লাগবে না, জাস্ট 3টা জিনিস মাথায় রাখবে। উদ্ভিদের 3টা যে কাজ আছে, প্রসাধন, সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই 3টা গুরুত্বপূর্ণ কাজেই পত্ররন্ধ্র ভূমিকা রাখে, আর কিছু লাগবে না, বুঝছো? আর এটা সবাই জানি আমরা, কৃষি ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য তৈরি করা। আর পত্ররন্ধ্র কখন খুলবে বন্ধ হবে, কাজ করবে কি? এখন চিন্তা করে, একটা বাসার দরজা, বুঝছো? একটা বাসার যে দরজা বা গেট, তার জন্য কি থাকে? তার জন্য কিছু রক্ষী থাকে, তাই না? কিছু দারোয়ান থাকে। আচ্ছা, তাহলে এই যে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয়, সে নিয়ন্ত্রণ করবে কে? এই রক্ষী কোষ, বা হচ্ছে কি দারোয়ান, মানে পাতার কোষের যে পত্ররন্ধ্রের দারোয়ান, এটা হচ্ছে খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। ওকে, এটা খেয়াল করো। এইটা তোমরা এতক্ষণ যা পড়ছো তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এইটা। সবচেয়ে বেশি পোলাপান ভুলও করে হচ্ছে কি এইটা। ঠিক আছে, এই জন্য এইটা মাথায় রাখতে হবে, যে কি জিনিস বা কি হচ্ছে। ওকে। আচ্ছা, এখন দেখো, যে এই পত্ররন্ধ্রকে 6টা ভাগে ভাগ করা হয়েছে এখানে, বুঝছো? 6টি ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে 6টি ভাগে। আচ্ছা দেখো, এই 6টি ভাগ থেকেই মেডিকেলে কিন্তু প্রশ্ন আসছে সামনে, তোমাদের এটিনার বিভিন্ন পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে, এবং পোলাপান দেখবা যে এটা এতবার বলার পরেও পোলাপান ভুল করবে। তাই ভুল কোন জায়গায় হয় আমি বলে দিচ্ছি, দেখো। প্রথম ডায়াসাইটিক, তারপর আছে প্যারাসাইটিক। দেখো, ডায়া মানে 2টি কোষ আছে সাবসিডিয়ারি, প্যারাতে 2টাই কোষ আছে, কিন্তু পার্থক্য কি দেখো? প্যারা থেকে আমরা জানি কি প্যারালেল, তাই না? প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, তাই না? এই জন্য
প্যারাসাইটিকে দুইটি কোষ থাকবে কিন্তু তারা থাকবে সমান্তরালে, আর ডায়াসাইটিকে দুইটি কোষ থাকবে ঠিক আছে, বাট তারা থাকবে কেমন, সমকোণে। সুতরাং এটা কি করা যাবে না, এটা একদমই ভুল করা যাবে না। আচ্ছা এখন দেখো যে টেট্রাসাইটিক আছে, তার মাঝে আছে অ্যানিসোসাইটিক। দেখো তিনটি কোষ ছিল কিন্তু সেখানে কি নাই, তার নাম ট্রাইসাইটিক নাই। চারটি তার নাম কিন্তু টেট্রাসাইটিক আছে। দেখো তিনটি কোষ থাকা সত্ত্বেও তার নাম ট্রাইসাইটিক কেন হলো না, কারণ হচ্ছে একটি কোষ একটি কোষ হচ্ছে ছোট, বুঝছো, তুলনামূলক ছোট, যার কারণে এদের নাম ট্রাইসাইটিক হয়নি, হয়েছে হচ্ছে অ্যানিসোসাইটিক। তোমরা সবাই ইনবক্সে লিখো, একদম প্রত্যেকে লিখবা যে ট্রাইসাইটিক বলতে মানে ট্রাইসাইটিক নেই, বুঝছো, লেখো ট্রাইসাইটিক নেই, সবাই সবাই লিখবা, বুঝছো, ট্রাইসাইটিক নেই, ট্রাইসাইটিক নেই। ওকে, তার মানে এখানে ডায়াসাইটিক আছে, টেট্রাসাইটিক আছে, কিন্তু ট্রাইসাইটিক বলতে কোনো প্রকারভেদ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন খেয়াল করো বাকি আছে অ্যাক্টিনোসাইটিক এবং অ্যানোমোসাইটিক। আচ্ছা দেখো সাইটিক এখান থেকে বাদ দিয়ে দাও, থাকলো অ্যাক্টিনো এবং অ্যানোমো। অ্যাক্টিনের ভিতরে দেখো টি আছে, টিতে হচ্ছে কি, টিতে টল মানে লম্বা কোষ। অ্যানোমোর ভিতরে খেয়াল করে দেখো এ নো, বুঝছো, একটি না, এই জন্য এটা হচ্ছে পৃথকযোগ্য কি নয়। ওকে, তাহলে তোমরা হচ্ছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, ভালো করে মনে রাখো। মনোসাইটিক নাই, কারণ মনোসাইটিক হওয়া সম্ভব না, কারণ লক্ষ্মী কোষ বা এখানে তোমার দুইটা কোষ হওয়া একদমই পসিবল না, ঠিক আছে। কমপক্ষে তোমার সরি মনোসাইটিক নেই, কারণ হচ্ছে একটা কোষ হওয়া একদমই পসিবল না, বুঝছো, কমপক্ষে দুইটা কোষ হতেই হবে, 2 থেকে 4টি হয় নর্মালি। এই জন্য মনোসাইটিকও নাই, আবার ট্রাইসাইটিকও নাই, মাথায় রাখতে হবে কিন্তু, কারণ একটু পরে কিন্তু কি এটা কিন্তু সামনে আসতে পারে, কিন্তু মেডিকেলও চলে আসতে পারে, সুতরাং বলা যায় না। আচ্ছা, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র পড়লাম, এখন পানি পত্ররন্ধ্র কি জিনিস? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পাঙ্গ। এই চিত্রটা খেয়াল করো, দেখো এই যে তোমার হচ্ছে একটা পাতার চারিপাশে দেখো ফোঁটা ফোঁটা পানি জমে আছে, দেখছো? তো নর্মালি কি হয় যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে গরমের দিনে যখন তারা অনেক বেশি কি করে, অনেক বেশি তোমার তারা পানি শোষণ করে ফেলে, তখন তারা অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দেয়। সেই বের করে দেয় হচ্ছে হাইড্রাথোডের মাধ্যমে বা পানি পত্ররন্ধ্রের মাধ্যমে, পাতায় ফোঁটা ফোঁটা জমা হয়। তো এই যে প্রক্রিয়া এটা বের হয় তাকে বলা হয় হচ্ছে গাটেশন। আর ঘাস, কচু, টমেটো, এই তিনটা উদ্ভিদের এই ধরনের পানি পত্ররন্ধ্র পাওয়া যায়। তোমরা মনে রাখবো ঘটক দিয়ে, বুঝছো, ঘটক। ঘতে হচ্ছে ঘাস, টতে হচ্ছে কি টমেটো, কতে হচ্ছে কচু। এপিথেম কি জিনিস এইটা খেয়াল করো, এইটা হচ্ছে কি জাইলেম বা ট্রাকিড। হ্যাঁ, ট্রাকিডের মাথার উপরে এই যে কোষগুলা, এগুলাকেই বলবে হচ্ছে এপিথেম। ওকে, তাহলে আমরা হচ্ছে এপিডার্মাল টিস্যুদের পড়ে ফেললাম। এখন তোমাদের যাচাই করবো, দেখি কি অবস্থা, পোলাপান তোমরা বুঝতেছে কিনা। হ্যাঁ, দেখা যাক কি অবস্থা তোমাদের। সবাই অ্যান্সার করে, বুঝছো, এখন কিন্তু পোল যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ পোল। একজন ভুল করলে কিন্তু খবর আছে তার, বুঝছো, একজন ভুল করা যাবে না, প্রত্যেকেরই অ্যান্সার করতে হবে। সবাই অ্যান্সার করো, বুঝছো, দ্রুত, সবাই দ্রুত অ্যান্সার করো পোল। এটা জন্য এটা কিন্তু 100% চাই, বুঝছো, আমি কিন্তু বারবার বারবার বলছি, এটা কিন্তু 100% চাই চাই। সবাই অ্যান্সার করো কুইক। অনেকে অ্যান্সার করতেছো, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই পারতেছো, 2-1জন ভুল করতেছো। ভালো করে খেয়াল করে দেখো প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে কোনটি পত্ররন্ধ্রের প্রকারভেদ নয়। মেডিকেলে কিন্তু ঠিক এরকম প্রশ্ন আসবে, বুঝছো, ভুল করা যাবে না। দ্রুত 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 অ্যান্সার করো সবাই, বাদ যাবে না কোনো শিশু। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই অ্যান্সার করছো। এখন হচ্ছে তোমাদের আমল নামা দেখাবো, দেখো তোমরা কেমন অ্যান্সার করলা। এই যে খেয়াল করো, তোমরা মোটামুটি 92% সঠিক অ্যান্সার করছো, তারপরে কিছু ভুল করছো। তো তারা ভালো করে মনে রাখো, ট্রাইসাইটিক বলতে পত্ররন্ধ্রে কি নাই, কোনো প্রকারভেদ নাই। ওকে, তো ইনশাল্লাহ আমরা ভুল করবো না। আচ্ছা এখন দেখো যে আমরা অনেকগুলো কিন্তু বিষয় পড়লাম, তাই না? এখন দেখো যে তোমাদের কিন্তু সমস্যা হয় যে ভাইয়া এত কিছু পড়াচ্ছেন, আসলে এত কিছু মাথায় ভিতরে ঢুকতেছে না, কোনো কিছু ঢুকে ঢুকে কোনো দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কোনোটা আছে মাথার এক হাত উপর দিয়ে চলে যাচ্ছে। অনেকের এরকম হতে পারে। শোনো, ব্যাপারটা হচ্ছে তুমি যদি সব পড়তে যাও তাহলে কিন্তু ঝামেলা হবে। এই জন্য আমরা যেগুলো বলতেছি, আমি যেগুলো বলতেছি বেশি ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বা, যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে, কারণ কোন জায়গা থেকে প্রশ্ন আসলে বলা যায় না। এই জন্য সবই পড়বো, কিন্তু সবই কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়া যাবে না, বুঝছো। এই জন্য কি করতে হবে, সব হচ্ছে তোমার ধীরে 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 কিন্তু একটু চিন্তা করে কোনো কিছু ট্রিক্স খাটায় পড়তে হবে, বুঝছো, একদম
শুধু রিডিং পড়লেই হবে না, কিছু জিনিস তোমাকে একটু মুখস্থ করতে হবে, কিছু জিনিস বুঝতে হবে। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনটা আসলে এরকম, বুঝছো? এই জন্য হতাশ হওয়া যাবে না, মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তাই না? আমাদের এপিডার্মাল শেষ, এখন আমরা চলে আসলাম গ্রাউন্ড টিস্যু তন্ত্রের ভেতরে। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র থেকে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে অন্তঃস্টিলীয়, একটা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল, তাই না? আচ্ছা, দেখো এইটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে স্টিলি কি জিনিস। আচ্ছা, দেখো এই চিত্রটা খেয়াল করো, এই যে এটা খেয়াল করো, এই যে একটা গোল গোল বৃত্ত, এই গোল বৃত্তের যে বাইরের যে আবরণ এটা হচ্ছে অন্তঃত্বক, আর এর নিচের যে স্তর এইটা, এটা হচ্ছে পরিচক্র। এখন এই যে পরিচক্র, এই পরিচক্র পুরা এই যে গোলটা, এই পরিচক্রের ভিতরে যা আছে এই সমস্ত কিছু, তার মানে এই পরিচক্র থেকে শুরু করে একটি কেন্দ্র, এই পুরো গোলটাকে বলে হচ্ছে স্টিলি, বুঝছো? পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত এটা হচ্ছে স্টিলি। এখন স্টিলির ভেতরে, তার মানে এর ভেতরে যারা আছে তারা সবাই হচ্ছে কি অন্তঃস্টিলি। তার ভেতরে কি আছে? এই যে পেরিসাইকেল ভেতরে আছে, ঠিক এর এই যে কেন্দ্র, বুঝছো? এই কেন্দ্রের নাম হচ্ছে মজ্জা, বুঝছো? এই কেন্দ্রের নাম দেখো, এই যে এই দেখো এইটা, এই কেন্দ্রের নাম হচ্ছে মজ্জা। আর এই কেন্দ্র থেকে যদি আমরা একটা রশ্মি টানি এভাবে, তাহলে সেটাকে বলবে কি? মজ্জা রশ্মি। তাহলে স্টিলির ভেতরে তিনটা অংশ, তাকে কি বলে? অন্তঃস্টিলীয়। তিনটা কি কি? একটা হচ্ছে পরিচক্র, মজ্জা এবং মজ্জা রশ্মি। আচ্ছা, তাহলে ভাইয়া বহিঃস্টিলীয় কি জিনিস? খুবই সহজ। এই স্টিলির বাইরে যারা আছে, তার মানে এই যে এইসব জায়গায় যারা থাকবে, বুঝছো? এরা কি? এরা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। তার মানে এই যে তুমি খেয়াল করে দেখো, এইখানে এটা তো ত্বক, মূল ত্বক বা এপিব্লেমা, ঠিক এর নিচের এই স্তরটার নাম হবে হচ্ছে অধোত্বক। এখানে মার্কিং কেন করা নাই সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো এই ত্বকের নিচের স্তরকে বলে অধোত্বক বা হাইপোডার্মিস। এই পুরা গোল গোল সবগুলোকে বলে হচ্ছে কর্টেক্স। আর এই যে বৃত্তের বাইরে কি ছিল? অন্তত্বক। তাহলে দেখো যে বহিঃস্থলীয় অঞ্চলের ভিতরেও তিনটা অংশ, অন্তঃস্থলীর ভিতরেও তিনটা অংশ। তোমরা যদি যে কোনো একটা একটু মনে রাখতে পারো, চিত্রটা খেয়াল করো, মাথায় একটু ঢোকাও যে কোনটা কোথায় দেখছি, বুঝছো? কারণ দেখলে বেশি মনে থাকে, বুঝছো? মুখস্থ করবে না, একটু চিন্তা করে দেখো। তাহলে বহিঃস্থলীর তিনটা পার্ট: অধোত্বক, কর্টেক্স এবং হচ্ছে কি অন্ততক বা এন্ডোডার্মিস। ওকে, চিত্র খেয়াল করলে বোঝা খুবই সহজ। এখন দেখো যে এই যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এটাকে আদি টিস্যু তন্ত্র বলে এবং পেরিব্লেম নামক ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করছে। স্টিলি কি জিনিস এটাকে আমরা এখন আর পড়বো না, কারণ আমি তোমাদের খুব সুন্দর করেই বলছি, পেরিসাইকেল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত সেটাকে কি বলে? স্টিলি বলে। আচ্ছা, এখন দেখো বহি স্টিলীয় অঞ্চল, তাই না? মানে স্টির বাইরে যারা, আমি বলছিলাম যে কি কি আছে, অধোত্বক বা হাইপোডার্মিস। আচ্ছা, দেখো কি বলা আছে, কাণ্ডে থাকে, মূলে থাকে না। একটু আগে আমরা যে চিত্র দেখছিলাম সেটা ছিল মূলের চিত্র, এই জন্য সেখানে অধোত্বক মার্কিং করা ছিল না। তোমরা সবাই লেখো তো, সবাই ইনবক্সে লেখো, মূলে অধোত্বক থাকে না। আচ্ছা, নামাজের প্রতি আমরা অবশ্যই দিব, সমস্যা নেই, নামাজের জন্য সময় দেওয়া হবে, সমস্যা নেই। তোমরা সবাই লেখো তো যে মূলে অধোত্বক থাকে না, মূলে অধোত্বক থাকে না। ওকে, এইবার দেখো কর্টেক্স, তাই না? কর্টেক্সটা হচ্ছে অধোত্বকের নিচে থাকবে। কি কি পড়বা দেখো, এটা প্রথমত এরা প্যারেনকাইমা কোষে গঠিত। আর মূলের ক্ষেত্রে এটা বহুস্তর বিশিষ্ট হয়, কাণ্ডের ক্ষেত্রে একটু কম হয়। অন্ত মানে এন্ডো, ত্বক মানে ডার্মিস, তাহলে এন্ডোডার্মিস বা অন্তত্বক। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। প্রথমত সকল মূলে থাকবে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকবে, একবীজপত্রী কাণ্ডে অন্তত্বক থাকে না নর্মালি। দেখো চিন্তা করো, ধরো এই দুইটা হচ্ছে, এরা হচ্ছে পরস্পর দুইটা অন্তত্বকের কোষ, ভালো করে খেয়াল করো। এখন এদের যে কোষ প্রাচীর যদি এখানে একটু এরকম পুরু হয়, পুরু হয়ে যদি সেটা ফিতার মতো দেখতে হয়, বুঝছো? ফিতা। এখন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যাসপেরি, বুঝছো? বিজ্ঞানী ক্যাসপেরি, তার তো সেটা খেয়ে দিয়ে কাজ নাই, সে বসেছিল এটা দেখার জন্য, সে দেখছে, এই জন্য তার নাম হয়েছে কি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তারপরে যদি এইটা ক্ষেত্রে খুব বেশি পুরু না হয়, বুঝছো, পাতলা থাকে, পাতলা প্রাচীর যদি হয়, মানে এই ধর এটা পাতলা প্রাচীর, তো এইটা পাতলা হলে কি হবে? সহজেই কোনো কিছু কি পাস করতে পারবে, সহজেই পাস করতে পারে বলে এটার নাম হয় হচ্ছে প্যাসেজ সেল, বুঝছো? এই যে খেয়াল করো, এটা হচ্ছে প্যাসেজ সেল, রাইট? ওকে, কোন কোন ক্ষেত্রে কি হয়, কোন কোন ক্ষেত্রে এই কোষের প্রাচীরে কিছু
শ্বেতসার দানা জমা হতে পারে। শ্বেতসারের ইংরেজি হচ্ছে স্টার্স, বুঝছো? দেখবে তোমাদের বইয়ে বলা আছে স্টার্স শীট বা হচ্ছে শ্বেতসার আবরণ থাকে। এখান থেকে তাহলে কি কি পড়বো আমরা? জাস্ট এটুকুই পড়বা যে শ্বেতসার আবরণ, তারপর হচ্ছে প্যাসেজ সেল, ক্যাসপিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? অন্তঃত্বকে। কোথায়? অন্তঃত্বকে। এবার আসো অন্তঃস্টুডিও। আমি তোমাকে বলছি নাম পড়ে, নাম কিন্তু খুবই সহজ। দুইটা মজ্জা নাম আছে, মজ্জা একটা মজ্জা একটা মজ্জা রশ্মি, আর একটা হচ্ছে পেরিসাইকেল বা হচ্ছে পরিচক্র। এখান থেকে দেখো এই যে লাল কালারের একটু পড়বা। দেখো, এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া এই যে এগুলো তো আসলে খুবই পেঁচা যাচ্ছে, মনে থাকতেছে না। দেখো এগুলো পেঁচাই গেলে খুব বেশি ঝামেলা নাই, তুমি বারবার পড়বা, যতটুকু তোমার মনে থাকবে দেখবা ততটুকু দিয়ে তোমার আল্লাহ তোমাকে দেখবা যে তোমার কমন বাড়াই দিচ্ছে, বুঝছো? এই জন্য হতাশার কোনো কারণ নাই। দেখো কুমড়া এবং কুমারিকার কাণ্ডে এটি বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমাটিতে গঠিত, তোমরা এগুলো বারবার পড়বা, বুঝছো? এখন দেখো কোনো কোনো ক্ষেত্রে কি হতে পারে, ধরো এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক এর মাথায় ফ্লোয়েম যদি অবস্থান করে, বুঝছো, তখন দেখতে কেমন একটা টুপি মনে হচ্ছে না, একজন টুপি পরে আছে? হ্যাঁ, এটা টুপির মতো, এই জন্য এটাকে বলে হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। দেখতে হচ্ছে মানে কোথায় থেকে, সূর্যমুখী হতে পাওয়া যায় আর কি। মজ্জা, মজ্জা থাকে হচ্ছে একটা কাণ্ড বা যেখানে তার কেন্দ্রে থাকবে হচ্ছে কি, কাণ্ড বা মূলের কেন্দ্রে থাকে মজ্জা। এখন যদি মজ্জা যদি নষ্ট হয় তাহলে কেন্দ্রে এটা ফাঁকা হয়ে যাবে না? ফাঁকা হয়ে যাবে, মানে ফাঁকা গহ্বর সৃষ্টি করবে। উদাহরণ কি? কুমড়া, কুমড়া কাণ্ডে কিন্তু এরকম হয়। মজ্জা রশ্মি থেকে কি পড়বো ভাইয়া? এই যে এগুলো হচ্ছে মজ্জা রশ্মি, মানে মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত রশ্মি, এটা মজ্জা রশ্মি। এখান থেকে কি পড়বো, সেটা হচ্ছে পড়বো শুধুমাত্র এদের পাওয়া যায় কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এদেরকে পাওয়া যায়। ওকে, এখন দেখো যে আমরা মোটামুটি পড়লাম, গ্রাউন্ড ইস্যু পড়ে ফেলছি, বুঝছো? এখন সামনে হচ্ছে আমরা ভাস্কুলার বা পরিবহন সুন্দর পড়বো, কিন্তু তার আগে যেহেতু আমাদের অনেক জায়গায় আজান দিয়ে দিচ্ছে, সুতরাং তোমাদেরকে আমি হচ্ছে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। তোমরা কেউই হচ্ছে লিভ নিবা না। এখন বাজে হচ্ছে 3টা 55, বুঝছো? এখন 3টা 55 বাজে। আমরা ঠিক আমরা ঠিক 4টা 5-এ, ঠিক 10 মিনিট পরে, যেখানে আজান দিন তোমরা নামাজ পড়ে ফেলো, বুঝছো? আজান না দিলে নামাজ সময় হয়ে গেছে, সমস্যা নেই, নামাজ পড়তে পারবা। এরপরে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকস পড়বো, মানে এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এখান থেকে প্রশ্ন হয় সব জায়গায়। এই জন্য তোমরা খুব ভালো হবে, এটা আমরা চেষ্টা করবো যে জন্য এখান থেকে যদি প্রশ্ন হয় সেটা আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। তোমরা কেউই লিভ নিও না, সবাই জয়েন করে থাকো। লিভ নিলেও ঠিক 4টা 5-এ কিন্তু আমরা শুরু করবো, ওকে? তাহলে সবাই কিন্তু থাকো, আমরা নামাজের ভিতরে দিচ্ছি। ওকে। প্যানেলিস্ট ভাইরা শুনতে পাচ্ছেন? নাজিম ভাই, শামীম ভাই? ভাই শোনা যাচ্ছে? জি আসি। আচ্ছা ভাই, নামাজের বিরতি দিলাম ভাই, 10 মিনিট বিরতি, 10 মিনিট পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। ও, আচ্ছা ঠিক আছে ভাই। জি জি। ওকে ওকে, ঠিক আছে থ্যাংক ভাই। ইউ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি ওকে ওকে, ঠিক আছে ভাই। তো আমরা বলছিলাম নামাজের বিরতির পর আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। 4টা 5 বেজে গেছে, আমরা আর 1 থেকে 2 মিনিট ওয়েট করব। তোমাদের বন্ধুরা হয়তো অনেকে এখনো জয়েন করে পারে নাই, তো ওরা জয়েন করলে আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরেই ইনশাল্লাহ শুরু করব। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই শুনতে পাচ্ছ? ওকে ওকে, ঠিক আছে, আমরা শুরু করব দ্রুতই। একটু তোমরা ধৈর্য ধরো, আমরা ইনশাল্লাহ শুরু করব। তো এখন আমরা দেখো, আমরা কিন্তু এখন এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বুঝছো? মানে এখান থেকেই তোমার হচ্ছে সবচেয়ে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন ঠিক আমরা পত্ররন্ধ্রের প্রকারভেদের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট বলছিলাম, ঠিক তেমন একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এই পরিবহন টিস্যুতন্ত্র বা হচ্ছে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র, বুঝছো? এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, বিশেষ করে কোন প্রকার কোন ধরনের জায়গায় থাকে, কোথায় থাকে, এই ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বেশি প্যাচ লেগে যায়। এই জন্য তোমরা একটু বুঝে পড়বা। মুখস্থ করতেই হবে আলটিমেটলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝে একটু চিন্তা করে করে মুখস্থ করতে হবে। তাহলে তোমার পড়াটা অনেক বেশি লং লাস্টিং হবে। একদিন পড়লে দেখা যাচ্ছে কিছু আরো বেশি দিন মনে থাকবে। হ্যাঁ, এইটা একটু খেয়াল রাখবো। এখন এখন তাহলে দেখো যে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। তোমাদের বন্ধুরা অনেকেই জয়েন করছে, তো আমরা ইনশাল্লাহ শুরু করবো এখনই। ওকে, এখনো দুই একজন এখনো বেশ কিছু এখনো জয়েন করতেছে, তো অনেক স্টুডেন্ট, এই জন্য আমরা আরেকটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। দেখো টিপস, অনেকে টিপস চাচ্ছ কি করা যায়। এখন কি করা যায় ব্যাপারটা হচ্ছে, দেখো যে এত এত ইনফরমেশন আসলে ভাইয়া সত্যি করেই মনে রাখা যায় না, বুঝছো? এটা স্বাভাবিক। আমরা তো সবাই মানুষ, তাই না? আমরা তো আসলে কম্পিউটার না যে সবকিছু আপলোড দিলাম আর সবকিছু হচ্ছে তুমি একটা কিছু টিপ দিলেই সবকিছু গড়বড় করে বের হবে, এমন তো আসলে না। আমরা মানুষ, আমরা হচ্ছে পড়বো, আমরা চেষ্টা করব, আবার হচ্ছে কি হবে, আবার আমরা ভুলে যাবো, এটাই স্বাভাবিক। তো এখন দেখো যে আমরা ভুলতে ভুলতে যতটুকু তোমার অবশিষ্ট থাকবে ততটুকু দিয়েই ইনশাল্লাহ মেডিকেলে চান্স হবে। দেখো এই যারা যে সমস্ত ভাই মেডিকেলে চান্স পেয়েছে, বা এই যে আমরা যখন তোমাদের লেকচার নিচ্ছি, আমরা কিন্তু আসলে সব মুখস্থ করি না, আমরা সব মনে রাখতেও পারি না, ঠিক আছে? এটা আসলে মানে অমানবিক আর কি, যেটা বলা যায় সব মনে রাখা। এই জন্য ভুলে যাওয়া স্বাভাবিক। সুতরাং ভুলে গেলে তোমরা কেউ হতাশ হবে না, বুঝছো? যত বেশি ভুলবা আরো বেশি পড়বা। এই ভুলতে পড়তে পড়তে একসময় দেখবা যে কখন মেডিকেলে চান্স পেয়ে গেছো, কখন দেখবা যে তোমাকে এখান থেকে জানানো হচ্ছে যে কনগ্রাচুলেশনস, ঠিক আছে, তোমাদেরকে গ্র্যান্ড সেলিব্রেশন করা হচ্ছে তোমাদের নিয়ে। এটা এরই পাবা না, বুঝছো? ব্যাপারটা অনেকটা এরকম। তো আশা করি তোমরা সবাই ইনশাল্লাহ, তোমাদেরকে আমরা কি পাবো, তোমাদেরকে আমরা ইনশাআল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশন দেখতে চাই, বুঝছো? মেডিকেল ক্যাম্পাসে দেখতে চাই। ওকে, আমরা শুরু করতেছি। দেখো আমরা এখন পড়বো হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র, তাই না? পরিবহন টিস্যুতন্ত্র আমরা পড়বো। দেখো এর আরেক নাম হচ্ছে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র। দেখো ভাস্কুলার শব্দ আসছে ভেসেল থেকে, বুঝছো? ভেসেল মানে হচ্ছে পরিবহন, বা যারা পরিবহন করে এমন। তো সেটাকে ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। কোথায় কিভাবে অবস্থান করে, দেখো উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে এরা হচ্ছে বৃত্তাকারে থাকে, আর একবীজপত্রীর কাণ্ডে হচ্ছে একা একা থাকে। একবীজপত্রীর কাণ্ড মানে একা, আর বিক্ষিপ্ত মানে কি, ছড়াই ছিটিয়ে, মানে একা একা থাকে, বুঝছো? মনে রাখবে এভাবে। এখন দেখো এই একা একা সংখ্যা কতগুলো হতে পারে। দেখো দ্বিবীজপত্রীর মূলের ক্ষেত্রে সংখ্যাটা হয় 5-এর কম, বুঝছো? আর যখন এটা একবীজপত্রীর মূল হবে সেই ক্ষেত্রে এর সংখ্যা হয় 6-এর অধিক বা 5-এর অধিক, বুঝছো? 6-এর অধিক তোমাদের বেশি ইম্পর্টেন্ট, 6-এর অধিকটা বেশি মানে মোস্ট প্রিফারেবল অ্যান্সার আর কি, 6-এর অধিক। ওকে, এখন দেখো মনে রাখতে হবে কি জিনিস। দেখো আমরা কিন্তু পড়ছিলাম জাইলেম এবং ফ্লোয়েম কি, এরা হচ্ছে স্থায়ী টিস্যু, তাই না? জটিল টিস্যু, এরা জটিল স্থায়ী টিস্যু। কিন্তু এদের মাঝে যে ক্যাম্বিয়াম থাকে, সেই ক্যাম্বিয়ামটা কিন্তু স্থায়ী টিস্যু না, এটা কিন্তু একদমই ভুল করা যাবে না। ক্যাম্বিয়ামটা কি? ক্যাম্বিয়ামটা হচ্ছে একটা ভাজক টিস্যু, সুতরাং এটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে মনে রাখতে হবে, বুঝছো? ওকে, এখন দেখো এই পরের যে লাইনটা, এই পরের লাইনটা একটু তোমরা হচ্ছে সবাই ভুলে যাও, মানে মনে থাকে না, বুঝছো? তো এইটা মনে রাখার জন্য সিস্টেমটা বলে দিচ্ছি, দেখো খুব সুন্দর করে খেয়াল করবা এবং তাহলে দেখবা আর কখনো কি ভুল হবে না। ওকে, দেখো এখন সবাইকে ভুলে যায়, এখন মনে রাখবা হচ্ছে মামাকে। মামাকে কেন বলতেছি, দেখো জাইলেম হচ্ছে দুই প্রকার, বুঝছো? একটা হচ্ছে মেটা জাইলেম,
সেটাকে আমরা পড়বো মোটা জাইলেম। মোটা মানে কি? বড় গর্তযুক্ত, তাই না? বড় গর্তযুক্ত। আরেকটা হচ্ছে প্রোটোজাইলেম। প্রোটো মানে তোমরা পড়বা হচ্ছে ছোট, বুঝছো? ছোট মানে কি? সরু গর্তযুক্ত জাইলেম, রাইট? ওকে। একটা জাইলেম বড় গর্তযুক্ত বা মেটা জাইলেম, আরেকটা জাইলেম হচ্ছে ছোট জাইলেম বা সরু গর্তযুক্ত। এখন মামাকে কেন মনে রাখবো? মামাকে মানে হচ্ছে মতে মূলে, এই মতে হচ্ছে মেটা জাইলেম, আর এই কতে হচ্ছে কেন্দ্রে। তার মানে মূলের ক্ষেত্রে কি হয়? মূলের ক্ষেত্রে মেটাজাইলেম থাকে কোথায়? কেন্দ্রে। ওকে। এখন মেটাজাইলেম যেদিকে থাকবে, প্রোটোজাইলেম কি হবে? ঠিক তার উল্টা দিকে হবে, বুঝছো? তার মানে মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেম থাকবে হচ্ছে পরিধির দিকে, তাই না? তার মানে বাইরের দিকে। এখন বাইরের দিকে যদি থাকে, তাহলে তার নামের আগে কি যুক্ত হয় বলতো? এক্সোত বা এক্সা, বুঝছো? এক্সা মানে আমরা কি জানি? বাইরে। এই জন্য মূলের ক্ষেত্রে এই জাইলেম ফ্লোয়েমের যে অবস্থান, এটা নাম দেওয়া হয়েছে এক্সার্ক, বুঝছো? যেহেতু প্রোটোজাইলেম বাইরের দিকে, এই জন্য এর নাম কি? এক্সার্ক। আচ্ছা, এখন মনে রাখবা সবসময় মূলে যেটা ঘটে, মূলের বিপরীত কিসে ঘটে? মূল এবং কাণ্ড পরস্পরের বিপরীত। সুতরাং কাণ্ডের ক্ষেত্রে এই জাইলেম বা ফ্লোয়েমের অবস্থান ঠিক মূলের উল্টো হবে। এবং এদের নাম কি বলবে? এদের নাম হচ্ছে এন্ডার্ক, বুঝছো? এদের নাম কি? এন্ডার্ক। এটা ভালো করে মনে রাখো, এটা কিন্তু ভুল করবে না। দেখো কাণ্ডে হচ্ছে এই যে নয়ডয় আছে, আবার এখানেও কি এই যে এন্ডার্ক নয়ডয় আছে, এটা দিয়ে মনে রাখবা। তাহলে কাণ্ড গেল, মূল গেল, বাকি থাকলো আমাদের পাতা। কাণ্ড নিল ভিতরের দিক মানে এন্ডার্ক, মূল নিল বাইরের দিক মানে এক্সার, বাকি থাকলো কি? মাঝখান। মাঝখানের মতে হচ্ছে মেসার্ক, বুঝছো? তাহলে পাতা হবে কি? মেসার্ক। ভালো করে মনে রাখো যে মূলে হচ্ছে এক্সার্ক, কাণ্ডে হচ্ছে এন্ডার্ক, পাতা হবে কেমন? মেসার্ক। ওকে। এইবার চলে আসো, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েমের নাম শুনতে শুনতে আসলে আমরা বুড়া হয়ে গেলাম, বুঝছো? তো এই নাম শুনতে শুনতে ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবো আমরা। দেখো জাইলেম এবং ফ্লোয়েম প্রত্যেকটারই দেখো চারটা চারটা করে অংশ আছে, বুঝছো? এখান থেকেই প্রথম প্রশ্ন হইতে পারে, এখান থেকেই যে কোনটি জাইলেম বা কোনটি ফ্লোয়েম। দেখো জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এটা ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা দুই জায়গায় আছে, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ট্র্যাকিড এবং ভেসেল আর সিগন্যাল সঙ্গী কোষ কোনটা কাদের থাকে। তোমরা মনে রাখবা এভাবে যে জলে, জলে ট্রাক ভাসে, রাইট? আসলে রাইট না, এটা তো আসলে ঠিক না, জলে ট্রাক ভাসতে পারে না, কিন্তু এখন আমাদের পড়তে হবে জলে ট্রাক ভাসে। জলে মানে হচ্ছে কি? জাইলেম। ট্রাকে হচ্ছে ট্রাকিড, ভেসেলে হচ্ছে মানে ভাসিতে হচ্ছে ভেসেল। তার মানে জাইলেমে কি কি থাকে? ট্রাকিড এবং ভেসেল। তাহলে বাকিগুলো তো আমরা পারি এমনিতে, সুতরাং এর বিপরীত কিছু আসলে সেটা হবে কি? ফ্লোয়েমের অংশ। ওকে। দেখো এর ভিতরে সজীব কোনটা? জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা থাকলে সেটা সজীব হয়, বুঝছো? এটা মাথায় রাখতে, প্যারেনকাইমা হচ্ছে এটা সজীব। ওকে। এখন খুব গুরুত্বপূর্ণ দুইটা লাইন দুই জায়গা থেকে পড়তে হবে। দেখো এখানে কি বলা আছে? ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে কি থাকে না? ভেসেল। ভালো করে দেখো, জাইলেমে ভেসেল থাকে না, সবাই লেখো তো। জাইলেমে ভেসেল থাকে না। আবার হচ্ছে ফ্লোয়েমে কি থাকে না? সঙ্গী কোষ। সবাই লেখো তো যে জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। সবাই লেখো, এভরিওয়ান। জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। আচ্ছা, লিখতে লিখতে একটা গল্প শোনো, বুঝছো? খুব সুন্দর একটা গল্প। ধরো আহ, এই শীতকাল, এখন তো আসলে শীতকাল বিয়ের সিজন, সুতরাং অনেক বিয়ে হবে। তো এরকম একজন নতুন বিয়ে হয়েছে, মানে নব্য দম্পতি আর কি, হ্যাঁ নব দম্পতি যাকে বলে। তো তারা চিন্তা করলো তাদের বিয়ের পর তারা ঘুরতে যাবে। এখন তারা ঘুরতে গেল হচ্ছে সেন্ট মার্টিন, হ্যাঁ, একদম বাংলাদেশের একদম দক্ষিণে, তাই না? সেরা দ্বীপ আছে ওইখানে। তো সেন্ট মার্টিন যারা গেছো তারা মতো জানো কিভাবে যেতে হয়, যারা যাওনি তারা শুনে রাখো। সেন্ট মার্টিন তোমার টেকনাফ থেকে গিয়ে, টেকনাফ থেকে জাহাজে উঠতে হয়, সেই জাহাজ হয়ে নাপ নদী পার হয়ে একদম তোমার সমুদ্রের ভেতরে, সমুদ্রের ভেতরে একটা দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, খুব সুন্দর। যারা যাও নাই তারা অবশ্যই যাবা। কবে যাবা? মেডিকেলে চান্স পাওয়ার পর তো শুধু ট্যুর আর ট্যুর, বুঝছো? একবার মেডিকেলে চান্স পাইলে দেখবা, বুঝছো, মানে শুধু ট্যুর আর ট্যুর, চারিদিকে ফ্রেন্ড মিলে ট্যুর দিবা, বুঝছো? পরে 3 মাস তো একদম পুরো বিন্দাস লাইফ কাটবে, বুঝছো? সুতরাং মেডিকেলের চান্স পাওয়ার পর পর যারা সেন্ট মার্টিন যাও নাই এখনো, অবশ্যই কোথায় থেকে ঘুরে আসবা? সেন্ট মার্টিন যাবা, সাজেক যাবা, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখবা। যদি এটা মেডিকেলে চান্স পেলে এমনিতে দেখতে পারবা, যেখানে সেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর কি, চিন্তা করার কোনো কারণ নাই। Okay, এখন দেখো তাহলে কোথায় ছিলাম আমরা? যে নবদম্পতি ঘুরতে গেছে, তারা হচ্ছে এখন টেকনাফ থেকে তারা জাহাজে উঠছে, বুঝছো?
এখন জাহাজে ওঠার পর তারা নাপ নদী পার হচ্ছে, নাপ নদী পার হয়ে তারপরে কোথায় যাবে, তারপরে হচ্ছে আমাদের নদীর পরেই সমুদ্র। এখন তারা দুজন খুব এনজয় করতেছে, মানে খুব একটা কোয়ালিটি টাইম, যেটাকে বলে কোয়ালিটি টাইম এনজয় করতেছে, স্পেন্ড করতেছে টাইম খুব সুন্দর করে। এখন মনে করো যে দুইজন জাহাজের মাছ তুলে দাঁড়িয়ে, দুহাত দুদিকে ছড়িয়ে, সাদা গাংচিলের ভিড়ে, নীল জলরাশি চিরে তারা এগিয়ে যাচ্ছে, দুজন মনের সুখে গান গাচ্ছে। হঠাৎ বিকট একটা শব্দ, চারিদিক স্তব্ধ। কি হলো, কি হলো, কি সমস্যা? দেখলো জাহাজ ডুবে যাচ্ছে, বুঝছো, সাগরের ভিতরে জাহাজ ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে দুইজনই। এখন এর ভিতরে একজন সঙ্গী, সে একটা ভেলা পেয়ে গেল, বুঝছো, যে টিউব থাকে না, টিউব ভাসার জন্য, এটা পেয়ে গেল। এখন সে টিউবে ভেসে ভেসে চলে যাচ্ছে, এবং এই অবস্থায় দেখলো তার যে অপর সঙ্গী, সে হচ্ছে হাবুডুবু খাচ্ছে, মানে মারা যাবে এমন অবস্থায়। এখন তুমি যদি ওই ভেসে যাওয়া পাবলিক হও, মানে তুমি যদি ওই ভেসে যাওয়া পার্সন হও, তুমি কি করবা? তুমি কি তোমার সঙ্গীকে ফেলে চলে যাবা? তুমি কি তোমার সঙ্গীকে ভেসে, মানে রেখে ভেসে চলে যাবা? বলো তো, সবাই জানাও, কি করবা? কোনোভাবে কি করা যাবে না বলো তো? কোনোভাবেই নিজের সঙ্গীকে কি ফেলে রেখে চলে যাওয়া যাবে না। তার মানে সঙ্গী ফেলে ভেসে যাওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি আমরা সবাই আসলে টুরু লাভে বিশ্বাসী, তাই না? আমরা সবাই হচ্ছে টুরু লাভে বিশ্বাসী, এই জন্য আমরা কেউ হচ্ছে কি করব না, কাউকে রেখে চলে যাব না। তার মানে সঙ্গী ফেলে আমরা কেউই কি করি না, সঙ্গী ফেলে আমরা কেউই ভেসে যাই না, সঙ্গী ফেলে ভেসে যায় না। তার মানে হচ্ছে ফেলেতে হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েমে সঙ্গী কোষ না, জাইলেমে ভেসেল না। তার মানে সঙ্গী ফেলে ভেসে যাচ্ছি না, এটাতে মনে রাখবা, দেখবা আর ভুল হবে না। ওকে, এখন দেখো যে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে পরিণত সিবনল বা সিব কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। তোমরা একটু বলো তো যে আমাদের দেহে রক্তকণিকার কোনটাই নিউক্লিয়াস থাকে না, বলো তো, ইনবক্সে লিখো, সবাই লিখবা, বুঝছো? আরবিসি 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 আরবিসি, এই ডব্লিউবিসি লিখলাকে, এটা তো মার দিতে হবে, ডব্লিউবিসি হয় নাকি এই? আচ্ছা, এখন দেখো যে আরবিসি ক্ষেত্রে আমরা জানি সবাই যে পরিণত আরবিসিতে কি থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না। তাই এখানে আমরা কি পড়ছি, পরিণত সিবনল যারা একদম সিব কোষ, সেখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। আর এখান থেকে একটা লাইন পড়বা, সেটা হচ্ছে পাটের আঁশটা হচ্ছে একটা বাস্ট ফাইবার। আর এই গুচ্ছটুপির কথা আমরা আগেই পড়ে আসছি, থাকে কোথায় আমরা পড়ছিলাম, দেখো মনে করো আমরা পড়ছিলাম সূর্যমুখী উদ্ভিদে কি থাকে, এই পাটের আঁশ বা বাস্ট ফাইবার থাকে। এখন তোমাদের একটু আমি যাচাই করব কি অবস্থা তোমাদের। সবার ঘুম টুম আসতেছে মনে হয়, ঘুম ভাঙানোর জন্য একটা পোল দিচ্ছি। সবাইকে কি করতে হবে, পোলের আনসার করতে হবে কিন্তু। আমি চাই 100%, বুঝছো, 100% তোমাদেরকে হচ্ছে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। সবাই ভোট দিবা, বুঝছো, একদম সবাই, বাদ যাবে না কোনো শিশু, বুঝছো? সবাই সবাই একদম সবাই, এটা ভুল করলে কিন্তু বিপদ। আমি কিন্তু ভালো করে বলে দিচ্ছি যে কোনটা কেমন হবে। মুরের ভাস্কুলার বান্ডল কেমন? এক্সার্ক, এন্ডার্ক, মেসার্ক, টেলার্ক। এই টেলার্ক কে কে অ্যান্সার করতেছো? টেলার্ক যে অ্যান্সার করছে তাকে হচ্ছে ফাঁসি দিব আমি, বুঝছো? টেলার ক্যান্সার করলে তাকে ফাঁসি দেওয়া হবে, একদম বিনা বিনা তোমার হচ্ছে ট্রাইব্যুনাল গঠন না করে তোমার ফাঁসি দিব, বুঝছো? টেলার হয় নাকি? টেলারকে আমি বলছিলাম কোথাও? কখনো তো বলি নাই, তাই না? আচ্ছা, দেখো অনেকেই ভোট দিছো, আমরা পোল ইন করে দিব। তোমাদের ভোটের সময় শেষ, বিকাল 4টা বেজে গেছে, এখন ভোটের সময় শেষ, বিকাল 4টাতে ভোট কাস্ট হবে এখন। তো দেখি তোমাদের রেজাল্ট আসলে কি জিনিস। এই যে খেয়াল করে দেখো তোমাদের রেজাল্ট আসলে কেমন অবস্থা, দেখো 78%, মানে 22% তোমরা ভুল করছো, বুঝছো? আমি বারবার বলছিলাম মূলে হচ্ছে বাইরের দিকে, মানে একজার্ক, কাণ্ডে হবে কেমন, কাণ্ডে হবে এন্ডার্ক, পাতায় হবে মেসার্ক, আর টেলার্ক বলতে তো কিছু নাই। এটা অ্যান্সার করছে কে বলো তো? আচ্ছা, তার মানে হচ্ছে মূলে থাকবে হচ্ছে একজার্ক। ওকে, তো ঠিক আছে, অনেকে ভালো আনসার করছো, সমস্যা নেই। যারা পারো নাই সমস্যা নেই, আরেকবার তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা, দেখবে যে আর কখনোই ভুল হবে না, একটু চিন্তা করে পড়বা। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে এখন দেখো আমরা নেক্সটে যাচ্ছি। খেয়াল করে দেখো যে এই স্লাইডের পরে কি আছে, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। এটা আমরা খুব সুন্দর করে আমরা পড়বো ইনশাআল্লাহ, যাতে আমাদের আর ভুল না হয় কখনো। তার আগে দেখো যে আমি বলছিলাম যে অধ্যায়ের ম্যাক্সিমাম কত প্রকার হবে বলো তো? 3 প্রকার করে, তাই না? তাহলে ভাস্কুলার বান্ডল অবশ্যই কয় প্রকার হবে? 3 প্রকার, বেশি হওয়ার তো সুযোগই নাই। তো কি কি দেখো, নাম্বার 1 সংযুক্ত, অরিও এবং কেন্দ্রিক। আচ্ছা, ভাস্কুলার বান্ডল মেইনলি 2 রকম আমরা জানি, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, যখন জাইলেম এবং ফ্লোয়েম, ধরো এইটা হচ্ছে এই ফোটা ফোটা ফ্লোয়েম, আর এই দাগগুলো হচ্ছে জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম যখন পাশাপাশি অবস্থান করবে, মানে একসাথে, তখন তাকে বলি আমরা হচ্ছে সংযুক্ত। ওকে, আর যখন জাইলেম আলাদা, ধরো এরকম একটা সার্কেল,
তার ভিতরে এইখানে হচ্ছে ফ্লোয়েম, পাশে জাইলেম, মানে আলাদা আলাদা, বুঝছো, এখানে আলাদা আলাদা আছে। এই অবস্থায় এটাকে বলবো হচ্ছে ওয়ারিও, মানে যেখানে জাইলেম ফ্লোয়েম কি পরস্পর আলাদা আলাদা অবস্থিত হবে। ওকে, এখন দেখো যে এরপরে কি আছে, কেন্দ্রিক। আর এক ধরনের কি আছে, কেন্দ্রিক, মানে এরকম একটা গোল হবে, গোলের মাঝে থাকবে, ধরো যদি মাঝে যে জাইলেম থাকে তাহলে বাইরে থাকবে ফ্লোয়েম, আবার মাঝে যদি ফ্লোয়েম থাকে বাইরে থাকবে কি জাইলেম, এদেরকে বলা হচ্ছে কেন্দ্রিক। তাহলে ভাস্কুলার বান্ডল তিন রকম। এটা ভাস্কুলার বান্ডল কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের অবস্থান কেমন হবে তার উপর ভিত্তি করে। এখন সংযুক্তের ভিতরে ভাই ঝামেলা আছে, বুঝছো? কি ঝামেলা? চিন্তা করো, একটা বেডরুম, বুঝছো, তোমরা হচ্ছে ধরো দুই ভাই বা দুই বোন, একটা তোমাদের বেডরুম আছে, তোমরা দুই ভাই বোন মানে একসাথে থাকো। এখানে ধরো ছোট ভাইয়ের বেড, এটা হচ্ছে বড় ভাইয়ের বেড। এখন দুই ভাই এক রুমে থাকলে কিন্তু ঝামেলা আছে কিছু। ঝামেলা কেমন, যে দুইজন কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে না, কারোর সাথে ফোনে কথা বলবে, তো ছোট ভাই কিন্তু বড় ভাই যেন ভয়ে কথা বলতে পারে না, ফোন টিপতে পারে না ঠিক মতো। আর বড় ভাইও কি লজ্জার কারণে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু বলতে পারে না আর কি। এখন তার মানে যখন তারা দুজন একসাথে আছে, মাঝে কোনো কিছু নাই, তখন তারা কি, তারা কিন্তু পরাধীন। তার মানে কি, তারা তখন বদ্ধ অবস্থায় আছে, তাই না? কিছু কাজ করতে পারছে না, বদ্ধ অবস্থায়। এখন তার বাপ মা দেখলো যে অবস্থা তো খারাপ আসলে, মানে এরকম এরকম তো আসলে চলতে পারে না, দুইজনেই ঝগড়াঝাটি করে মাঝে মাঝে। তাদেরকে কি করলো, তারা হচ্ছে মাঝখানে একটা দেয়াল তুলে দিল, বুঝছো? দেয়াল তুললে এখন ছোট ভাই ছোট ভাইয়ের মতো কাজ করা শুরু করে দিয়েছে, বড় ভাই তার মতো একদম পুরো সেই অবস্থা আর কি। যাই হোক, এখন দেখো তার মানে কি, এই যে দুইটা ব্যাপার যখন এদের মাঝে প্রাচীর তুলে দিচ্ছে, তার মানে কি তখন তারা কি স্বাধীন হয়ে যাচ্ছে, মানে তখন কি তারা মুক্ত হয়ে যাচ্ছে, রাইট? তার মানে ভালো করে খেয়াল করো, এই যে জাইলেম ফ্লোয়েম আছে, যখন এর মাঝে কোনো প্রাচীর থাকবে না, মানে যখন এর মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকবে না, তখন সেটা হবে কি, সেটা হবে বদ্ধ, রাইট? আর যখন তাদের মাঝে ক্যাম্বিয়াম থাকবে, এরকম প্রাচীর চলে আসবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে মুক্ত। ওকে, তার মানে মুক্ত কখন হবে, যখন তাদের মাঝে কি, যখন তাদের মাঝে হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম কিন্তু একটা ভাজক টিস্যু, বারবার মনে রাখো। ওকে, এখন দেখো যে এখানে তাহলে আর কি কি পড়তে হবে, দেখো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন কোনো কোনো ক্ষেত্রে কি হয় যে তোমার ফ্লোয়েম থাকে দুই পাশে, মাঝে জাইলেম থাকতে পারে, তো এটাকে বলে হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, মানে দুই পাশে জাইলেম মাঝে ফ্লোয়েম, বা দুই পাশে ফ্লোয়েম মাঝে হচ্ছে জাইলেম, এরকম। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, আচ্ছা, এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে যে কোনটা কোথায় থাকে। এটা খুব সহজ, এটা বোঝার জন্য তোমরা এই স্লাইডটা একটু খেয়াল করো। আচ্ছা, দেখো কেন্দ্রিক হবে কাদের। আচ্ছা, তার আগে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা পঞ্চম অধ্যায় কি পড়ছো, পঞ্চম অধ্যায় তোমরা পড়ছো হচ্ছে শৈবাল ছত্রাক। ষষ্ঠ অধ্যায় কি পড়ছো, ব্রায়ো টেরিডো। আর সপ্তম অধ্যায় কি আছে, নগ্ন এবং হচ্ছে আবৃত বীজি। ওকে, এখন দেখো তার মানে এই যে প্রথম তিনজন, বুঝছো, এই প্রথম তিনজন হচ্ছে এরা গরিব, আর এই পরের তিনজন হচ্ছে ধনী। এখন তোমরা একটু চ্যাট বক্সে জানাও তো যে পার্সোনাল যে আহ, গাড়ি ঘোড়া মানে পার্সোনাল পরিবহন, এই পরিবহন ধনীদের থাকবে নাকি গরিবের থাকবে বলো তো? অবশ্যই কি, অবশ্যই হচ্ছে ধনীদের থাকবে। তার মানে এই যে গরিব যারা, এদের কোনো ভাস্কুলার বা কোনো পরিবহন টিস্যু নাই, এদের আছে। এখন এদের ভেতরে এই যে টেরিডোফাইটা, বুঝছো, টেরিডোফাইটা বা ফার্ন, এদের থাকবে হচ্ছে কেন্দ্রিক, বুঝছো, এদের কি থাকবে, এদের থাকবে কেন্দ্রিক। আচ্ছা, বাকি থাকলো নগ্নবীজি আর আবৃতবীজি। মনে রাখবা, নগ্নবীজি আবৃতবীজি যাই হোক না কেন, সকল মূলে, বুঝছো, সকল পুষ্পক উদ্ভিদের মূলে, মূলে থাকবে হচ্ছে অরিও। সবাই ইনবক্সে লেখো তো, বারবার লেখো, মূলে অরিও, মূলে অরিও, মূলে অরিও। এটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলো, যে মূলই হোক না কেন তার অ্যান্সার কি হবে, অরিও, মূলে অরিও। ওকে, তাহলে বাকি থাকলো কি কাণ্ড। তাহলে কাণ্ডে কি হবে, কাণ্ডে হবে সংযুক্ত। এখন সংযুক্তের ভিতরে ভাইয়া অনেকগুলো পার্ট আছে, সেগুলো একটু আমরা দেখবো। তো এটা সমস্যা নাই, এটা আমরা খুব সুন্দর করে মনে রাখবো। দেখো আমরা এই স্লাইডটা তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু পড়ে ফেলছি যে মূলে, সকল মূলে থাকবে অরিও, এবং টেরিডোফাইটা সেখানে থাকবে হচ্ছে কি, সেখানে থাকবে কেন্দ্রিক। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে সরি সংযুক্ত ধরনেরটা। এখন দেখো খেয়াল করে দেখো, তোমরা এখানে মনে রাখবা যে মুক্ত নদী বদ্ধ একা, মুক্ত নদী বদ্ধ একা। মুক্ত মানে হচ্ছে, দেখো মুক্ত মানে তো বুঝতেই পারতেছো যে এটা সংযুক্ত এবং কি মুক্ত, তাই না? সমপার্শ্বীয়, সংযুক্ত, মুক্ত। এখন মুক্ত নদী মানে নতে হচ্ছে নগ্নবীজি, আর দিতে হচ্ছে দ্বিবীজপত্রী।
আর বদ্ধ একা মানে কি, এরা বদ্ধ টাইপ হবে, মানে এরা হবে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। একা মানে কি, একবীজপত্রীর কাণ্ড। তো মুক্ত নদী, বদ্ধ একা, এটা মনে রাখলে দেখবে তোমাদের আর কোনোভাবেই ভুল হওয়া সম্ভব না। এখন দেখো আমাদের আরো একটা কি ছিল, আরো একটা প্রকারভেদ ছিল, সেটা সমদ্বিপার্শ্বীয়। তোমরা, আমার বিশ্বাস তোমরা সবাই, একদম সবাই কি কুলা দেখছো না, ধান ঝাড়ার যে কুলা, জানো তো টিন বক্সে কারা কারা দেখছো? সবাই সবাই দেখার কথা মোটামুটি। চল দেখো, এই যে ধান ঝাড়ার যে কুলা, তুমি যদি এটাকে দুই ভাগ করে ফেলো মাঝখান দিয়ে, তাহলে কি দেখো, দুইটা সমান পার্ট সৃষ্টি হচ্ছে। তার মানে এরা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ধরনের, সমদ্বিপার্শ্বীয় বা সমদ্বিখণ্ডিত কুলা। কুলা মানে হচ্ছে কি, কুমড়া এবং লাউ। তার মানে দেখো, ভালো করে বলতেছি যে সকল দ্বিবীজপত্রীর কাণ্ডের ভাস্কুলার বান্ডল হবে সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত। শুধুমাত্র কুমড়া এবং লাউ এদের হবে কেমন, সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয়। মেডিকেলে আছে তাই না? প্যানেলিস্ট ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনারটা একটু মিউট করেন কাইন্ডলি প্লিজ। ওকে, তো দেখো যে এই যে কুলা দিয়ে মনে রাখবে, এছাড়া তোমাদের কিছু কিছু বইয়ে শশা উদাহরণ দেওয়া আছে। শশার ক্ষেত্রে শশাটাও কি হবে তোমার এই ক্ষেত্রে, এটার উদাহরণ হবে। তোমরা ভালো করে এটা মনে রাখবা। ওকে, এখন তোমরা আমরা নেক্সট যাচ্ছি। দেখো এটা আমরা পড়ে ফেলছি মোটামুটি, আমরা এত শেষের দিকে একবার জাস্ট একটু খেয়াল করো, এই সবগুলো আমরা পড়ে ফেলছি। এটা হচ্ছে কি একটা একবীজপত্রীর মূল, তাই না? দেখো আমরা হচ্ছে প্রজাতির কথা বললাম, তুমি চিন্তা করো আমি একা একজন মানুষ, আমার বাবা মা ভাই বোন আছে, তার মানে সবাই মিলে কি একটা ফ্যামিলি, পরিবার। তো এরকম একই রকম প্রজাতি মিলে একটা জীব গোষ্ঠী তৈরি করে বা পপুলেশন তৈরি করে। অনেকগুলো জীব গোষ্ঠী মিলে কি তৈরি করে, একটা জীব সম্প্রদায় বা একটা সমাজ তৈরি করে বা দেশ তৈরি করে। দেখো অনেকগুলো দেশ মিলে আলটিমেটলি সমস্ত পুরা জীব মন্ডল। এই ফলো চার্টটা তোমরা একটু সিরিয়ালি মনে রাখবা, বুঝছো? এখন দেখো যে কয়েকটা কথা আছে, যেমন এই যে ভৌত পরিবেশের কথা আমরা বললাম, তিন রকম হতে পারে। একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা বাড়ি মানে হচ্ছে পানি মণ্ডল, আর একটা অশ্ব মানে হচ্ছে শিলামণ্ডল। এই যে আমাদের মাটির নিচে যে বিভিন্ন জীবাশ্ম পাওয়া যায় না, সেগুলোকে অ্যাকচুয়ালি সে অশ্বমণ্ডল বলে। এখন এই যে ভৌত পরিবেশ আর এই যে বায়োস্ফিয়ার পড়লাম, এই ভৌত পরিবেশ আর বায়োস্ফিয়ার এরা মিলে হয়ে যায় হচ্ছে কি, এরা মিলে হয় ইকোস্ফিয়ার। ওকে, আচ্ছা। এবার দেখো, যে জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য আমরা পড়বো। দেখো এখান থেকে অনেকগুলো আছে, তো এখানে জাস্ট লাস্টের শব্দটা পড়বা। দেখো ঘনত্ব বা বিস্তার, জন্ম মৃত্যুর হার, সংখ্যা বৃদ্ধির শক্তি, সীমিতকরণ শক্তি, বন্টন, ভারসাম্য বৃদ্ধি। দেখো হার, বিস্তার, শক্তি, বন্টন, ভারসাম্য বৃদ্ধি, এটা কয়েকবার যদি তুমি খাতায় লিখো দেখবে এমনিতেই হয়ে যাবে। হার, বিস্তার, শক্তি, বন্টন, ভারসাম্য বৃদ্ধি, কয়েকবার খাতায় লিখবা দেখবে এমনিতেই তোমার হচ্ছে আয়ত্তে চলে আসবে। ওকে, নেক্সট যাচ্ছে। দেখো এখানে তোমার হচ্ছে কি কি প্রভাবক আছে, এটা খুবই স্বাভাবিক। আবহাওয়ার একটা ব্যাপার আছে, মাটি কেমন, মৃত্তিকা জনিত, হ্যাঁ সেখানে ভূস্থান কেমন, সেটা কি পাহাড়ি অঞ্চল, উঁচু নাকি নিচু, সে ব্যাপারটা। আর জীব সম্পর্কিত, সেখানে কি কোনো বাঘ বাস করে নাকি সিংহ বাস করে। এখন যদি সেখানে বাঘ বাস করে, যেখানে বাঘের ভাষা, সেখানে তার হরিণ প্রসাদী দেওয়া যাবে না, তাই না? মানে কি জীব বাস করে তার উপরে ভিত্তি করা হয়। তো এগুলো তোমরা একটু খেয়াল করে পড়বা। ওকে, এখন এই যে স্লাইডটা তোমাদের এটা পড়তে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা বাদ দাও, তবে এইটা একটু ইম্পর্টেন্ট। তোমাদের কি মনে আছে যে ওই যে দুইজন নবদম্পতি কোথায় ঘুরতে গেছিল বলো তো, সবাই বলো তো, ওই নবদম্পতি কোথায় ঘুরতে গেছিল, একটু ইনবক্সে বলো তো, কোথায় কোথায়, বলো বলো বলো। সেন্ট মার্টিন, রাইট, সেন্ট মার্টিনে ঘুরতে গেছিল। এখন তো সেন্ট মার্টিন ঘোরা শেষ, তারা এখন চলে আসছে কোথায়, তারা ভাবলো যে সেন্ট মার্টিন তো ঘুরলাম, সাগর ঘুরে আসলাম, এবার একটু বনাঞ্চল দেখা দরকার। তারা হচ্ছে চলে গেল হচ্ছে কোথায়, সুন্দরবনে, বুঝছো? সুন্দরবন হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট চলে গেল। এখন সুন্দরবনে যারা দেখলো, সুন্দরবনে অনেক গাছ, বুঝছো, অনেক কিছু গাছ হচ্ছে একদম এরকম লম্বা লম্বা, অনেক বড় বড়, কিছু হচ্ছে যাচ্ছে একটু ছোট, কিছু হচ্ছে ছায়া পছন্দ করে, হ্যাঁ, কিছু হচ্ছে একদম মাটির সাথে লেগে আছে ছোট ছোট, আর কিছু হচ্ছে এখন মাটির নিচে। তো দেখো সবচেয়ে উঁচু বৃক্ষ যারা, এইটা তারা হচ্ছে ওভার স্টোরি। ওভার স্টোরি মানে, ওভার মানে কি, কোনো কিছুকে ওভার করে যাওয়া মানে কি, একদম সবচেয়ে উঁচু, তাই না? আর আন্ডার স্টোরি, আন্ডার মানে একটু একটু নিচে, আন্ডার স্টোরিটা হচ্ছে একটু অপেক্ষাকৃত কম উচ্চতা, মানে এইটা হচ্ছে আন্ডার স্টোরি উদ্ভিদ বা আন্ডার স্টোরি স্তর। আর ট্রান্সগ্রেসিভ মানে দেখো এর মাথার উপরে একটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি, তো এরা একটু মানে সূর্যের আলো কম পছন্দ করে, বুঝছো, একটু ছায়া বেশি পছন্দ করে। এটাই বেশি ইম্পর্টেন্ট একটু, যে ট্রান্সগ্রেসিভ স্তর মানে হচ্ছে ছায়া প্রিয় উদ্ভিদ। তারপরে দেখো চারা স্তর, তাই না?
বড় বৃক্ষের চারা, তৃণজাতীয় মানে ঘাস লতাপাতা এরা এরকম। আর ভূ সংলগ্ন স্তর যেমন প্রচন্ড হিউমাস সমৃদ্ধ ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড়, এরা হচ্ছে ভূ সংলগ্ন, মানে ধরো এটা হচ্ছে মাটি, মাটিতে এরা থাকবে। সুতরাং এখান থেকে কিছুই পড়তে হবে না, 5টা স্তরের নাম পড়বা। আর মোটামুটি নামটা জানতে পারলেই মোটামুটি তোমরা কোনটা কোন ধরনের উদ্ভিদ এটা এমনিতেই পারবা ইনশাআল্লাহ। এই যে দেখো ছোট ছোট উদ্ভিদ, বড় লম্বা লম্বা উদ্ভিদ আছে, মাঝারি আছে, এগুলো হচ্ছে তারা ঘুরতে ঘুরতে গিয়ে দেখলো। এখন বাস্তু সংস্থান, বুঝছো, এটা কিন্তু পরীক্ষা এখানে আসতে পারে। তো তোমরা সবাই মোটামুটি পুকুর বা বিল দেখছো। এখানে একটা পুকুরে 2 রকম উপাদান থাকে, জড় আর জীব। জড়তে মাটি, পানি, আলো, জৈব অজৈব, এগুলো হচ্ছে জড়। আর জীবের ভিতরে দেখো উৎপাদক আছে, মানে যারা খাদ্য তৈরি করে, মেনলি সবুজ উদ্ভিদ। উদাহরণগুলো একটু পড়বা। খাদক, খাদক 3 রকমের। যারা ডিরেক্ট এই উৎপাদককে খায় তারা হচ্ছে প্রাথমিক খাদক, প্রাথমিককে যারা খায় তারা সেকেন্ডারি খাদক, সেকেন্ডারিকে যারা খায় তারা হচ্ছে টারশিয়ারি, সর্বস্তরের খাদক। আর এই সর্বস্তরের খাদক বা এরা যখন মারা যায়, মারা গেলে কি হবে, এদের উপরে কে কাজ করবে বলো? ব্যাকটেরিয়া, ছত্রাক এদেরকে পচাই ফেলবে না, এদেরকে একদম পচাবে। পচাই ফেলার কারণে এদেরকে বলা হয় বিয়োজক বা স্যাপ্রোফাস। আর যেহেতু এরা একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফর্ম করে, এই জন্য এদেরকে বলা হয় ট্রান্সফর্মার। তার মানে বিয়োজকের আরেকটা নাম কি? স্যাপ্রোফাস বা ট্রান্সফর্মার। খুব ইম্পর্টেন্ট, এই শখ থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, তোমরা একটু উদাহরণগুলো পড়বা। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা একটু এখানে খেয়াল করো, ফুড চেইন নামে একটা কথা আছে তাই না, খাদ্য শৃঙ্খল। তো এখানে একটা বাস্তব তোমাদেরকে উদাহরণ দেই, বুঝছো? তো দেখো এখানে কি আছে, প্রথমে আছে উৎপাদক, তারপরে হচ্ছে প্রাথমিক খাদক, তারপরে সেকেন্ডারি খাদক, তারপরে টারশিয়ারি খাদক। তো আমাদের সমাজে উৎপাদক কারা? আমাদের সমাজে উৎপাদক হচ্ছে আম জনতা, বুঝছো? আম জনতা হচ্ছে উৎপাদন করে, সেইটা প্রাথমিকভাবে খায় হচ্ছে এলাকার চেয়ারম্যান মেম্বার, বুঝছো? এলাকার চেয়ারম্যান মেম্বার হচ্ছে এটা খায়, ওরা প্রাথমিক খাদক। চেয়ারম্যান মেম্বারকে শোষণ করে হচ্ছে এলাকার এমপি, আসনের এমপি, ওরা হচ্ছে সেকেন্ডারি খাদক। আর এমপি কে ভোগ করে কে? মন্ত্রী, বুঝছো? ওরা হচ্ছে টারশিয়ারি খাদক, বুঝছো? তাহলে উৎপাদক কারা? আমজনতা, ঠিক আছে? উৎপাদক হচ্ছে আমজনতা। আমজনতাকে খাচ্ছে কে? এলাকার চেয়ারম্যান মেম্বার, তাহলে ওরা হচ্ছে প্রাথমিক খাদক। তাকে খাচ্ছে কে? এমপি, সেকেন্ডারি খাদক। তাকে খাচ্ছে কি? মন্ত্রী, টারশিয়ারি খাদক। দেখো যারা বড় খাদক, দেখো এরা সব হচ্ছে বৃহৎ আকৃতির, এই জন্য মন্ত্রীদের দেখবা, যারা মোটামুটি মন্ত্রী হয় এদের দেখবে যে পেট এরকম মোটা হয়, বুঝছো? ভুঁড়ি অনেক বেশি, খাইতে খাইতে বুঝছো ভুঁড়ি পুরো মোটা হয়ে গেছে। এই জন্য এরা দেখবে বড় আকারে, যেগুলো আছে হাঙ্গর, বুঝছো, বাজ পাখি, বুঝছো? এরা হচ্ছে কি, এরা টারশিয়ারি লেভেলের খাদক, ঠিক আছে? ওকে, সবাই সবাই একরকম না, অনেক ব্যতিক্রম আছে, তবে ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম একই রকম। তবে সবাইকে এক ক্যাটাগরিতে ফেলা যাবে না, অনেক ভালো জনপ্রতিনিধিও আছে, তাদের প্রতি আমার সালাম থাকলো। আর যারা এরকম খাদক তাদের প্রতি কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না, কারণ চাকরি চলে যাবে। ওকে, এখন দেখো তাহলে এখন কি কি আছে, তোমরা এখান থেকে উদাহরণগুলো একটু পড়ে নিবা, কারণ এটা আসলে বোঝানোর কিছু নাই, তোমরা মোটামুটি একটু চিন্তা করে পড়লেই দেখবা যে কোনটা কাকে খাই, চিন্তা করলেই পড়া যাবে। ওকে, দেখো আরেকটা কথা তোমাদেরকে একটু বলি, যে এই যে একটা চেইন তৈরি করতেছে না, এই যে এটাকে বলা হচ্ছে ফুড চেইন বা হচ্ছে খাদ্য শৃঙ্খল। তো এই খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরকে বলে হচ্ছে ট্রফিক লেভেল। ওকে, তাহলে ট্রফিক লেভেল মানে কি? খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা প্রত্যেকটা স্তরকে একটা ট্রফিক লেভেল বলে। আমরা প্রায় শেষের দিকে, তোমরা আরেকটু মনোযোগ দিলে ইনশাল্লাহ, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিকস। দেখো ইকোলজিক্যাল পিরামিড, তাই না? কি জিনিস দেখো, এলাকায় সবচেয়ে বেশি সংখ্যা কাদের? উৎপাদক, মানে আমজনতা কিন্তু অনেক বেশি, তাই না? অনেক বেশি, জনগণ অনেক বেশি। আমজনতা যদি এত বড় হয় তাহলে চেয়ারম্যান মেম্বারের সংখ্যা কি হবে? তার চেয়ে একটু কম হবে। এমপির সংখ্যা হবে আরো কম, মাত্র 300 জন এমপি আছে। মন্ত্রী হবে আরো কম, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটু আঁকাই, দেখো ত্রিকোণাকার তৈরি করতেছে। তো এইটাই হচ্ছে কি ইকোলজিক্যাল পিরামিড। তার মানে হচ্ছে এই যে তোমার তিনটা ব্যাপারগুলা, মানে এই যে বিভিন্ন ট্রফিক লেভেল উপর থেকে শুরু করে একদম খাদক পর্যন্ত, এইটা যখন আমরা আঁকাবো এটা দেখতে ত্রিকোণাকার হবে, যাকে দেখতে হচ্ছে পিরামিড বলে। এটাকেই বলতেছি ইকোলজিক্যাল পিরামিড। এখন সবাই লেখো ইনবক্সে, একদম সবাই লেখো, লিখলেই দেখবো ঘুম চলে যাবে। সবাই লেখো সংখ্যা, জীবভর বা বায়োমাস, শক্তি। সবাই লিখবা সংখ্যা, জীবভর বা বায়োমাস, শক্তি। এভরিওয়ান, সংখ্যা, জীবভর বা বায়োমাস, শক্তি। ওকে, সবাই সবাই। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের ইকোলজিক্যাল পিরামিডকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ধরনের। একটা সংখ্যার পিরামিড, একটা জীবভর বা বায়োমাসের পিরামিড, একটা হচ্ছে শক্তির পিরামিড। তো এটা পড়বা। আর প্রথম পড়বা যে এখান থেকে বিজ্ঞানী চার্লস এলটন, হ্যাঁ, চার্লস এলটন প্রথম হচ্ছে এটা ধারণা দেন। আর তোমরা এই 3টা প্রকারভেদ খুব সুন্দর করে পড়বা, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই লিখছো, সবার নাম বলতে পারতেছি না, দুঃখিত, এই জন্য কারণ আমি বলবো না। তো সবাইকেই ধন্যবাদ যারা যারা লিখছো। আমরা প্রায় শেষের দিকে, তার আগে দেখো শক্তি প্রবাহ ব্যাপারটা কি। শক্তি প্রবাহ হচ্ছে একমুখী, মানে হচ্ছে সূর্য থেকে, আলো থেকে আমরা শক্তি পাচ্ছি,
মানে আমরা ধরেন যে মানুষ, হ্যাঁ, শক্তি নিচ্ছি, কিন্তু মানুষ কিন্তু কি করে না, শক্তি ফেরত দেয় না, তার মানে হচ্ছে এটা একমুখী। ওকে, আর লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এর 1 এবং 2 নম্বর সূত্র খুব সুন্দর করে মেনে চলে। তারপর হচ্ছে মনে রাখবা শক্তি প্রবাহ 3টা পর্যায়। তুমি ভাত খাচ্ছ মানে শক্তি নিচ্ছ, তারপরে কাজ করতেছো, পড়াশোনা করতে শক্তি ব্যবহার, মানে অর্জন, ব্যবহার এবং স্থানান্তর। কারণ কি, শক্তি কখনো শেষ হয় না, আমরা জানি, স্থানান্তরিত হয়। ওকে, আমরা এখন এই শক্তি প্রবাহের দশমাংশ নিয়ম এটা বুঝে শেষ করবো, বুঝছো? এটা খুবই সহজ। একটু এই চিত্রটা খেয়াল করো। এই যে গাজর, বুঝছো, গাজর থেকে কি আমরা শক্তি পাই, তাই না? ধরো গাজরে হচ্ছে 1000 কিলো ক্যালোরি শক্তি আছে গাজরে, তাহলে এটা হচ্ছে উৎপাদক। হ্যাঁ, এখানে 1000 কিলো ক্যালোরি শক্তি আছে। তো এই গাজর খাবে কারা? খরগোশ। তো খরগোশ যখন গাজর খাবে তখন এই 1000 কিলো ক্যালোরি থেকে সে মাত্র 100 কিলো ক্যালোরি পাচ্ছে, মানে মাত্র 10% কাজে লাগাতে পারতেছে। এই খরগোশকে দাবড়ায় ধরে খাবে কি, দৌড়ায় খাবে কে? খাবে হচ্ছে নেকড়ে, বুঝছো, নেকড়ে খাবে, রাইট? ওকে, এখন এই নেকড়ে যখন খরগোশে খাবে তখন এই 100 কিলো ক্যালোরি থেকে সে মাত্র 10 কিলো ক্যালোরি সে ব্যবহার করতে পারতেছে, তাই না? তাহলে এইটা দেখো 10%। এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা ট্রফিক লেভেলে, উৎপাদক থেকে খাদক, খাদক থেকে সর্বোচ্চ খাদক, সব জায়গায় দেখো যে মাত্র 10% শক্তি ব্যবহার করতে পারতেছে। তো এইটাকেই বলা হয় হচ্ছে শক্তি যে প্রবাহ, এটার দশমাংশ নিয়ম, মানে 10%-এর নিয়ম। এটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী লিন্ডেন ম্যান, বুঝছো? এই জন্য এটাকে বলা হয় লিন্ডেন ম্যানস ল অফ 10%, রাইট? ওকে, তো এইটুকু মনে রাখলেই তোমাদের হবে। এখান থেকে যে আবিষ্কার সাল মনে রাখা লাগবে না। তো এটুকু পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে এটা পরীক্ষা আসতেই পারে যে কি আবিষ্কার করছে। তো মোটামুটি আমরা আজকের লেসন কি, আজকের লেসন আমাদের এই পর্যন্তই শেষ। আমরা নেক্সট দিন এই অধ্যায়ের বাকি অংশ শেষ করবো ইনশাআল্লাহ। তো এই জন্য তোমাদের প্রতি আহ্বান হচ্ছে, তোমরা যতটুকু আমি তোমাদেরকে পড়ালাম, যেগুলা বেশি ইম্পর্টেন্ট বলছি সেগুলো ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়বা, যেগুলো একটু কম বলছি সেগুলো হচ্ছে কি একটু কম। এখন তোমাদের জন্য লাস্ট একটা পোল আছে, বুঝছো? শেষ পোল তোমরা আনসার করবে, আমি আশা করি তোমরা সবাই এটা পারবা। ওকে, সবাই আনসার করো তো, আমি শেষে সবাইকে একটু 100% দেখতে চাই, একদম এভরিওয়ান। সবাই আনসার করো তো দেখি, যে কোনটি ইকোলজিক্যাল পিরামিডের প্রকারভেদ নয়। একদম সবাই আনসার করবা, সবাই। দেখা যাক তোমাদের আজকের ক্লাসের ফলাফল কি, আসলে এই পোল দেখলেই বুঝতে পারবো। এটা খুবই সহজ, আমি তোমাদেরকে বারবার বলছি লিখতে, কারণ এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি বলছিলাম যে যেখানে 3টা জিনিস থাকে সেটাই বেশি ইম্পর্টেন্ট হয়। তো যাক, অনেকেই এটা মোটামুটি অনেকেই অ্যান্সার করছো। তো অনেকেই রাইট অ্যান্সার করছো, অনেকেই ভুল করছো। তো ভুল করার যারা করছো তারা হচ্ছে, আচ্ছা ভাইয়া সকল পোল অনেক সহজ কেন? দেখো, মেডিকেলের প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হয় না, বুঝছো? এই জন্য তোমাদেরকে দেখো মেডিকেলের প্রশ্নগুলো খুবই সহজ হয়, কঠিন তেমন কোনো প্রশ্নই হয় না। এই জন্য তোমাদের প্র্যাকটিসের জন্যই হচ্ছে কি করছি, তোমাদেরকে হচ্ছে সহজ পোলগুলো দিয়েছি। আচ্ছা, তো আশা করি তোমরা সবাই অনেকেই আনসার দিচ্ছ। যারা ভুল করছো তারা একটু তোমরা দেখে নিও, এটা ভুল করা যাবে না। দেখো শেয়ার করতেছি তোমাদের রেজাল্টটা, দেখো তোমরা প্রায় 20% ভুল করছো। তাহলে আকৃতি বলতে কোনো কি নাই, পিরামিড নাই। ওকে, এটা মাথায় রেখো। ওকে, ঠিক আছে। তো আজকের সেশন এখানেই শেষ। অনেকেই বলতেছো যে ভাইয়া আপনার নাম কি? আমার নাম তো বলছিলাম, আমি আবিদ মাহমুদ। ভাইয়া আপনি কোন মেডিকেলে পড়েন? মেডিকেল ব্যাপারটাও ঢাকায় যদি আসো, ঢাকায় চান্স পেলে দেখা হবে ইনশাল্লাহ। ঢাকার ভিতরে যদি থাকো তোমরা, অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আমিও চাই তোমরা ঢাকার ভিতরে চান্স পাবো, আমার জুনিয়র হিসেবে আসো ইনশাল্লাহ। আমাকে দেখতে চাও, সমস্যা নেই, দেখবা ইনশাল্লাহ। দেখা তো হবেই, তাই না? দেখা তো করতেই হবে, দেখা না করে কি উপায় আছে বলো? ঠিক আছে, আমি কেমন রুটিন ফলো করতাম এই ব্যাপারটা নিয়ে আমরা আগামীকাল বলবো। আজকে তোমরা হচ্ছে একটু পড়াশোনা করো, সমস্যা নেই। রুটিন হচ্ছে তোমরা তোমাদের প্রত্যেকটা সময় তোমরা হচ্ছে পড়াশোনার পিছনে ব্যয় করবা, এবং পড়াশোনা করার পাশাপাশি তোমরা হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি তোমরা হচ্ছে কি করবা, আল্লাহর সাহায্য চাইতে হবে। তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই মেডিকেলে চান্স পাবে ইনশাল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সবাই। সবার প্রতি অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। নাজিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছি।